তো যেটা বলতেছিলাম যে নিশাত রুহি কি বলছে ভাই, যে ডাবল ইকুয়াল আর ইকুয়ালের মধ্যে পার্থক্যটা কি। সো আমরা যেটা আমি গতদিন বুঝাইছিলাম, একটু যদি মনোযোগ দিয়ে তুমি ক্লাসটা করো তাহলে বুঝবা ভাইয়া। ডাবল ইকুয়াল আমরা তখনই ইউজ করব যখন আমাদের কিছু চেক করতে হবে যে এই জিনিস, একটা জিনিস আর একটা জিনিসের সমান কিনা, এটা যখন চেকিং এর দরকার হবে তখন হচ্ছে ভাই আমরা ডাবল ইকুয়াল ইউজ করব। আর শুধু ইকুয়াল কখন ইউজ করব, যখন কোনো একটা ভ্যালু আমরা ভেরিয়েবলের মধ্যে স্টোর করতে চাই, যখন কোনো একটা মান আমরা ভেরিয়েবলের ভিতরে স্টোর করতে চাই বা রাখতে চাই, তখন হচ্ছে আমরা ইকুয়াল ইউজ করব। আর আমরা ডাবল ইকুয়াল কখন ইউজ করব ভাই, যখন আমাদের চেক করতে হবে যে একটা মান আর একটা সমান নাকি, সেটা যখন চেক করতে হবে তখন হচ্ছে ভাই আমরা ডাবল ইকুয়াল ইউজ করব। সো গত দিনের কমেন্টের অ্যান্সার নিশ্চয়ই পেয়ে গেছো ভাইয়া, দুঃখিত যে গতদিন আমি দেখিনি এই মানে কমেন্টটা। যাই হোক, আজকে শুরু করি আমাদের নতুন পড়া ভেরিয়েবল লেখার নিয়মাবলী। সো ভাই আমরা তো নর্মালি ভেরিয়েবল লিখি, যেরকম আমরা গতদিন অনেকগুলো ভেরিয়েবল লিখছিলাম, ইন্ট এ, তারপরে হচ্ছে ফ্লোট বি বা সামথিং, অনেক রকমের ভেরিয়েবল আমরা লিখতে পারি। সো ভেরিয়েবল লেখার জন্য তোমাকে ধরা বাঁধা কোনো নিয়ম নাই, বাট কিছু নিয়মাবলী আমাদের আসলে ফিক্স করে রেখে দিছে, কিছু নিয়মাবলী আমাদের আসলে ফিক্স করে রাখা আছে, ওইগুলা তোমাকে মানতেই হবে। তার মধ্যে উল্লেখযোগ্য যে নিয়মগুলো আছে সেগুলাই হচ্ছে আমি তোমাদের জন্য উল্লেখ করছি। পরীক্ষায় খ নাম্বার প্রশ্নে আসতে পারে যে ভেরিয়েবল লেখার নিয়মগুলা তুমি বলো। অনেকগুলাই নিয়ম আছে, বাট আমি উল্লেখযোগ্য যে নিয়মগুলা যেগুলো আসলে তোমাদের লাগবে সেই জিনিসগুলো আসলে নিয়ে আসছি তোমাদের জন্য। তো ভেরিয়েবল লেখার প্রথম যে কন্ডিশন সেটা হচ্ছে ভাই, তুমি যে একটা চলক লিখবা তার প্রথম অক্ষর কখনোই অঙ্ক কিংবা সংখ্যা দিয়ে শুরু করা যাবে না। আরেকবার বলি ভাই, তুমি যে একটা চলক লিখবা তার প্রথম অক্ষর কখনোই অঙ্ক বা সংখ্যা দিয়ে শুরু করা যাবে না। যেমন যদি আমি এক্সাম্পল যদি তোমাকে দেখাই, যে এই যে দেখো আমাদের প্রথম যে উদাহরণটা ইন্ট A1, এইটা শুরু হয়েছে কি দিয়ে, এ দিয়ে শুরু হয়েছে। এই চলকটার নাম কি দিয়ে শুরু হয়েছে ভাই, এ দিয়ে শুরু হয়েছে। ভাইয়ার লজিক কি ছিল, ভাইয়ার লজিক ছিল যে প্রথম অক্ষর কখনোই অঙ্ক দিয়ে শুরু করতে পারবে না বা সংখ্যা দিয়ে শুরু করতে পারবে না। তাহলে প্রথম অক্ষর নিশ্চয়ই ভাই আমি অঙ্ক বা সংখ্যা দিয়ে শুরু করি নাই, অর্থাৎ আমার এই যে A1 এটা কিন্তু একটা ভ্যালিড ভেরিয়েবল, একটা ভ্যালিড চলক, অর্থাৎ এইটা কিন্তু ঠিকঠাক আছে। এরপরে আসি দ্বিতীয় চলকটা ভাই, ফ্লোট, যেটা ডেটা টাইপ। ডেটা টাইপ কি গত ক্লাসে আমরা বলছি ভাই যে এটা ভগ্নাংশ হবে, অর্থাৎ এই চলকটা ভগ্নাংশ হবে ফ্লোট যদি আমরা লিখি। আর ইন্ট লিখলে আমাদের ওই চলকটা কিরকম হবে, ইন্টিজার টাইপের হবে বা পূর্ণ সংখ্যা হবে। তো এখন দেখো 2 নাম্বার যে চলকটা আমি লিখছি সেটা হচ্ছে 2a। এখন তুমি আমাকে বলো ভাইয়া, এই যে 2a আমি লিখলাম, এই 2a কিন্তু শুরু হয়েছে 2 দিয়ে। তুই এটা শুরু হয়েছে কি দিয়ে ভাই, 2 দিয়ে শুরু হয়েছে। এখন তুই আমাকে বল আমাদের প্রথম যে নিয়মটা সেটা কি ভাই, এটা ইনভ্যালিড করে দিচ্ছে না ভাই। মানে আমাদের প্রথম নিয়মটা ছিল কি, যে ভাই কখনোই সংখ্যা দিয়ে চলক শুরু করতে পারবা না। তাহলে ভাই এইখানে যেহেতু 2 দিয়ে শুরু হয়েছে, এর মানে হইলো এইটা কিন্তু আমাদের ভুল, মানে এটা একটা ইনভ্যালিড চলক, এই চলক আমরা ইউজ করতে পারবো না। এই চলক যদি ইউজ করি তাহলে প্রোগ্রামে এরর দিবে। এরপর আসি ক্যারেক্টার A5, এটা কি ইউজ করা যাবে, অবশ্যই ইউজ করা যাবে, কারণ শুরু তো ভাই অঙ্ক বা সংখ্যা দিয়ে করি নাই, বড় হাতের অক্ষর দিয়ে করছি, সমস্যা নাই তো। ভাই আপনি তো গতকাল বলছিলেন যে ভ্যারিয়েবলে তুমি বড় হাতের অক্ষর ছোট হাতের অক্ষর যা খুশি তাই মিলাইতে পারো, কোনো সমস্যা নাই। কিন্তু ভাই কন্ডিশন হচ্ছে ভাই সংখ্যা দিয়ে কখনো ভেরিয়েবল শুরু করবা না, মনে থাকবে ভাই, সংখ্যা দিয়ে কখনো ভেরিয়েবল শুরু করবা না, মনে যেন থাকে, ঠিক আছে ভাইয়া। তাহলে আমরা এই 3টা এক্সাম্পল থেকে বুঝলাম যে ভাই প্রথমটা আর 3 নাম্বারটা ঠিক আছে, বাট দ্বিতীয় নাম্বারটা কিন্তু ঠিক নাই, কারণ দ্বিতীয় নাম্বারটাই আমরা সংখ্যা দিয়ে শুরু করছিলাম। এবার আসি 2 নাম্বার যে পয়েন্টটা ভাইয়া, ভেরিয়েবলে তুমি কোনো চিহ্ন ব্যবহার করতে পারবে না, অর্থাৎ চলকে তুমি কখনো চিহ্ন ব্যবহার করতে পারবে না। তুমি কেবলমাত্র আন্ডার স্কোর আর ডলার ব্যতীত, ডলার চিহ্ন, ডলার সাইন তো সবাই চিহ্ন, আর আন্ডার স্কোর তো সবাই চিহ্ন, এই 2টা চিহ্ন ব্যতীত আর কোনো চিহ্ন ইউজ করতে পারবে না। প্লাস, মাইনাস, স্টার, হাবি জাবি যাই থাকুক না কেন, এগুলো কোনো চিহ্নই তুমি ইউজ করতে পারবা না। যেমন আমি যদি তোমাকে এক্সাম্পল দেখাই, যে প্রথম যেই উদাহরণটা ইন্ট অনিক আন্ডারস্কোর 1 2 3, অনিক হচ্ছে আমার ডাক নাম। সো অনিক আন্ডারস্কোর 1 2 3, এটা কিন্তু একটা ভ্যালিড চলক। কেন বল ভাই, কারণ তোরে বলছিল ভাই আন্ডারস্কোর বা ডলার তুমি ইউজ করতে পারবা, বাট বাদ বাকি চিহ্ন তুমি ইউজ করতে পারবা না। তো এখানে তো আন্ডারস্কোর ইউজ করছি, কোনো সমস্যা আছে? উত্তর হচ্ছে না ভাই। আবার প্রথম অক্ষরে কোনো সংখ্যাও লিখি নাই, সো সমস্যা নাই কোনো। তাই আমাদের এই চলকটা হবে হচ্ছে একটা ভ্যালিড চলক। এই চলকটা কিরকম হবে ভাই, একটা ভ্যালিড চলক হবে।
কারণ আমি আন্ডারস্কোর বা ডলার সাইন ব্যতীত অন্য কোনো চিহ্ন ইউজ করি নাই। এখন কথা হইলো পরের চলকটা তুমি যদি দেখো, তারেক স্টার ফকির, তারেক ভাই আসলে ফকির, তাই না ভাই? তারেক ভাই আসলে ফকির, তোমরা তাড়াতাড়ি কোর্সে এনরোল কইরা তোমাদের বন্ধুদের এনরোল করায়া তারেক ভাইরে একটু বড় লোক বানায় দাও 50 টাকার বিনিময়ে। চলো ভাই, তারেক ভাই যেহেতু ফকির, এইখানে কি এই চলকটা ভ্যালিড হইতে পারে? ভ্যালিড হবে না। এর কারণ কি? এর কারণ তারেক ভাই ফকির না, মানে এইটা না আসলে কারণ। কারণ হচ্ছে ওইখানে আমি স্টার ইউজ করছি ভাইয়া। এটার কারণ কি ভাই? ওইখানে আমি স্টার ইউজ করছি কারণ ভাইয়া বলছিল যে ভাই আন্ডার স্কোর ডলার ব্যতীত কোনো চিহ্ন ইউজ করতে পারবা না। তাহলে ভাই স্টার তো আন্ডার স্কোর আর ডলার দুইটার একটাও না। তাহলে ভাই এটা কি ভ্যালিড হওয়ার চান্স আছে কোনো? উত্তর হচ্ছে না ভাই। স্টার যেহেতু তুমি ইউজ করছো, সো এই চলকটা ভ্যালিড না। তুমি যদি এই চলকটা প্রোগ্রামে ইউজ করো ভাই, নির্ঘাত ভুল যাবে। এরপরের যে চলকটা সেটা হচ্ছে ওহ মাই গুডনেস, তাই না ভাইয়া? ওহ মাই গুডনেস এটা একটা চলক হতে পারে। আমি বুঝাই কেমনে হতে পারে ভাই। কারণ তুমি এখানে যে চিহ্ন ইউজ করছো, একটা হচ্ছে ডলার সাইন এবং আরেকটা হচ্ছে আন্ডারস্কোর। এই দুটাতে ইউজ করা যাবে, এই দুটাতে ইউজ করা যাবে ভাইয়া। তার মানে নিশ্চয়ই এখানে চলকের আমরা চিহ্ন যে দুইটা ইউজ করছি সমস্যা নাই। আবার চলকটা কিন্তু একটা অক্ষর দিয়ে শুরু হয়েছে, কোনো অঙ্ক বা সংখ্যা দিয়ে শুরু হয় নাই। তার মানে নিশ্চয়ই আমাদের এই 3 নাম্বার চলকটা ভ্যালিড চলক, অর্থাৎ তুমি নাম হিসাবে এই চলকটা ইউজ করতে পারো। এখন কথা হলো ভাইয়া, আমি কি আমার মন মতো যত খুশি ততগুলো অক্ষর ইউজ করতে পারবো চলকে? উত্তর হচ্ছে না ভাইয়া। আমাদের একটা সাধারণত একটা মানে তুমি ইউজ করতে পারবা, কোনো ইয়ে হবে না, কিন্তু কম্পিউটারের একটা স্টোরেজের ক্ষমতা থাকে, তো একটা চলকের জন্য স্টোরেজের ক্ষমতা থাকে তো, তাই না ভাইয়া? তো নর্মালি আমরা চলক হিসাবে 31টা অক্ষরের মধ্যেই সীমাবদ্ধ রাখি সবসময় চলকটাকে। নর্মালি আমরা একটা চলককে 31টা অক্ষর, হাইয়েস্ট 31টা অক্ষর লিখি, কারণ একটা কম্পিউটারে একটা স্টোরেজ আছে। তুমি যদি বেশি বেশি চলক ইউজ করো তাহলে তার স্টোরেজটাও বেশি খাবে, আর স্টোরেজ বেশি খেলে তোমার প্রোগ্রামটা ইনএফিশিয়েন্ট হবে। আমার কথার লজিক বুঝতে পারছি ভাই? তুমি যদি অনেকগুলা অক্ষর ইউজ করো ধরো তোমার চলকে, তাহলে তোমার স্টোরেজ বেশি খাবে না? স্টোরেজ বেশি খেলে তোমার প্রোগ্রামটা কি এফিশিয়েন্ট হবে নাকি ইনএফিশিয়েন্ট হবে ভাই? অবশ্যই ইনএফিশিয়েন্ট হবে। তাই ভাইয়া বলছে যে চলক সাধারণত 31টা অক্ষরের মধ্যেই সীমাবদ্ধ রাখবা। নর্মালি আমি যখন কোড করি তখন হাইয়েস্ট 10টা অক্ষর, এর বেশি আসলে যাই না। বুঝতে পারছো? কারণ আমি আমার এক্সাম্পলটা ঠিকঠাক রাখতে চাই, মানে আমি আমার স্টোরেজটা ঠিকঠাক কম রাখতে চাই আর কি। 4 নম্বর পয়েন্ট হচ্ছে ভাইয়া, চলকে দেখো কি বলছে, একই ডেটা টাইপের একাধিক চলক ডিক্লেয়ার করার সময় মাঝখানে কমা দিতে হবে। একই ডেটা টাইপের একাধিক চলক ডিক্লেয়ার করার সময় মাঝখানে কি দিতে হবে ভাই? কমা দিতে হবে। এইটা একটু বোঝো, এই 4 নাম্বার অপশনটা কিন্তু ইম্পর্টেন্ট একটা অপশন ভাই। 4 নাম্বার বৈশিষ্ট্যটা ইম্পর্টেন্ট একটা বৈশিষ্ট্য, এইটা একটু মাথায় রেখো। ভাইয়া কি বলছে একটু তোমারে বুঝাই ভাই। ভাইয়া বলছে যে ভাই তুমি তো প্রোগ্রামে কখনো কখনো তোমার একই ডেটা টাইপের অনেকগুলা চলক রাখতে পারে। ধরো তুমি 5টা সংখ্যা নিতে চাও, 5টা ইন্টিজার নিতে চাও। কয়টা ইন্টিজার নিতে চাও? 5টা চলক নিতে চাও ইন্টিজার টাইপের। এখন কথা হচ্ছে এই 5টা ইন্টিজার যেহেতু নিবা, এদের ডেটা টাইপও সেম হবে, ইন্টিজার ডেটা টাইপ। সো এখন ধরো ওই 5টা চলক হচ্ছে এ বি সি ডি ই, এ হচ্ছে 5টা চলক। এখন কথা হচ্ছে এই যে তোমার 5টা চলক ভাই, আমার প্রশ্ন হচ্ছে তুমি কি বারবার ইন্ট দিয়ে ডিক্লেয়ার করবা? এই যে দেখো ব্যাড প্র্যাকটিস হিসাবে আমি লিখে দিছি। ধরো আমি 3টা চলক ডিক্লেয়ার করতেছি এইখানে, 3 চলকে দেখো ভাই, 3 চলকের প্রত্যেকটার সামনে আমি ইন্ট দিছি। এইটা আসলে ব্যাড প্র্যাকটিস হওয়ার কথা না ভাই। কারণ যেহেতু সবগুলো একই ডেটা টাইপের, আমি এক লাইনে সবগুলোরে ডিক্লেয়ার করি, আমার জন্য বেটার হয় না ভাই? টাইমও কম লাগবে, আবার প্রোগ্রামারের কম্পাইলার রিড করতেও তার ঠিকঠাক মতো রিড করতে পারবে। তার মানে ব্যাপারটা হচ্ছে যখন একই ডেটা টাইপের তুমি অনেকগুলা চলক ডিক্লেয়ার করবা, তখন কিন্তু ভাইয়া কেবল মানে একটা ইন্ট ডিক্লেয়ার করে বা একটা ডেটা টাইপ ডিক্লেয়ার করেই সবগুলা সিরিয়ালি তুমি লিখতে পারবা। এবং যখন তুমি সিরিয়ালি লিখবা মাঝখানে তোমাকে কমা দিতে হবে, ওই দুইটা চলকের মাঝখানে তোমার কি দিতে হবে ভাই? কমা দিয়ে সেপারেট করতে হবে। যেমন ধরো আমি ব্যাড প্র্যাকটিস হিসাবে যেরকম নিছি যে a ইজ ইকুয়ালস টু 10, সেটা হচ্ছে ইন্টিজার ডেটা টাইপ, বিও ইন্টিজার ডেটা টাইপ, সিও ইন্টিজার ডেটা টাইপ। এখন তিনটা এইভাবে সিরিয়ালি না লিখে আমি যদি আমার গুড প্র্যাকটিস যেটা সেটা হচ্ছে আমি যদি একটা ডেটা টাইপ মানে ডিক্লেয়ার করে, মানে ইন্ট ডিক্লেয়ার করে 3টা চলককে এভাবে সিরিয়ালি যদি লিখি আর কমা দিয়ে যদি সেপারেট করে দিই, কোনো সমস্যা আছে? 3টা ডেটা টাইপকে আমি হচ্ছে এইভাবে সিরিয়ালি লিখলাম এবং কমা দিয়ে কি করে দিলাম ভাই? সেপারেট করে দিলাম, আলাদা আলাদা করে দিলাম।
তাহলে এইটা যে কথা আমার ব্যাড প্র্যাকটিসের যে যে পার্টটা লিখছি ওইটা যে কথা, আবার আমি এরকম সিরিয়ালি লিখা একই কথা। বুঝাইতে পারছি ভাই? অর্থাৎ ভাইয়া তুমি যখন একই ডেটা টাইপের অনেকগুলা চলক ডিক্লেয়ার করবা তখন অবশ্যই সিরিয়ালি দিবা, এবং এরকম আমি একটা ডেটা টাইপ ডিক্লেয়ার করেই এ বি সি এভাবে সিরিয়ালি দিতে থাকবা। 10টা থাকলে 10টা এভাবে সিরিয়ালি দিবা। এতে করে তোমার বারবার একই রকম ডেটা টাইপ লেখার দরকার হবে না। বোঝাইতে পারছি? নিশ্চয়ই বুঝতে পারছো। যদি বুঝে থাকো একটু কষ্ট করে কমেন্টে জানাইয়া দিও যে ভাই বুঝা গেছি। ঠিক আছে? একটু কষ্ট করে জানাইয়া দিও ভাই বুঝা গেছি। তাইলে ভাই পরবর্তী টপিকে চলে যাব। আবার পরবর্তীতে কমেন্ট করলে কিন্তু মাইক দিব, মনে জানা থাকে। এখনই ভাই বলে দে যে ভাই বুঝছি কিনা। বুঝলে আমি পরবর্তী স্লাইডে চলে যাব, নাইলে কিন্তু এনপি ডাউন শুরু করব। তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি বল। তাড়াতাড়ি বলে ফেলেন, তাড়াতাড়ি বলে ফেলেন। আচ্ছা, এখানে যে কমেন্ট করে ফেলছে যে ভাইয়া আপনি বলছিলেন না যে অনলি স্মল ক্যারেক্টার ইউজ করতে হবে, আমার কি ভুল হচ্ছে? হ্যাঁ ভাইয়া, আমি বলছিলাম অনলি স্মল ক্যারেক্টার ইউজ করবা কখন? যখন সি ল্যাঙ্গুয়েজের যে নির্দিষ্ট অক্ষরগুলো আছে বা নির্দিষ্ট ফাংশনগুলো আছে, যেমন স্ক্যানএফ, প্রিন্টএফ, ইন্টিজার, মেইন, এগুলার ক্ষেত্রে। বাট তুমি যখন কোনো একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করবা, ওইখানে তুমি বড় ছোট অক্ষর যা খুশি তাই মিক্স করতে পারো। ওইখানে তুমি বড় ছোট অক্ষর যা খুশি তাই মিক্স করতে পারো। তুমি নিজে থেকে ধরো একটা ভেরিয়েবল কিংবা তুমি নিজে থেকে ধরো একটা ফাংশন ডিক্লেয়ার করলা, ওইখানে তুমি যা খুশি তাই তুমি বড় হাতের অক্ষর ছোট হাতের অক্ষর যা ইউজ করতে পারো। কিন্তু সি ল্যাঙ্গুয়েজের নিজস্ব কিছু ওয়ার্ড আছে, সেগুলাতে তুমি ভাই বড় হাতের অক্ষর ইউজ করতে পারবা না। আমি একটু পরেই তোমাকে বুঝাবো কিওয়ার্ড যেগুলাকে বলা হয়, ওগুলো আমি একটু পরেই বলবো। ঠিক আছে ভাইয়া? বুঝে গেছি। আচ্ছা, তারপরে বলছে ভাইয়া এই চলকগুলো কি 32 বিট অথবা 64 বিটের উপর নির্ভর করতেছে? ইয়েস ভাইয়া, কম্পিউটারের স্টোরেজের উপর ডিপেন্ড করতেছে। স্টোরেজ, প্রত্যেকটা চলকিত কম্পিউটারের স্টোরেজের উপর ডিপেন্ড করতেছে। এখন তুমি যদি বেশি অক্ষর লিখো তাহলে বেশি স্টোরেজ খাবে না ভাইয়া, বলো? তো তখন কি তোমার মানে প্রোগ্রামটা কি এফিশিয়েন্ট হবে? না ভাই, এফিশিয়েন্ট কেমনে হবে, তাই না ভাইয়া? এরপরে বলছে যে ভাইয়া ইন্ট এ বি সি ইজ ইকুয়ালস টু লেখা যাবে কি? হ্যাঁ দেখো, ইন্ট এ বি সি ইজ ইকুয়ালস টু 10 মানে সি সি ইজ ইকুয়ালস টু 10 মানে কি, যে তুমি 10টাকে সি এর ভিতরে স্টোর করতেছো। আর আমি লিখতেছি এ ইজ ইকুয়ালস টু 10, এর মানে হলো আমি 10কে এ এর ভিতরে স্টোর করতেছি। দুইটা ডিফারেন্সটা বুঝো। এই সাদিক যেটা বলছো ভাইয়া এ বি সি ইজ ইকুয়ালস টু 10 মানে সি ইজ ইকুয়ালস টু 10 কি লেখা যাবে কিনা, হ্যাঁ ওইটা ভ্যালিড, সমস্যা নাই। কিন্তু সি এর ভিতরে তুমি 10 স্টোর করে ফেলছো ভাইয়া। আর আমি এখানে এই লাইনটাতে এ ইজ ইকুয়ালস টু 10 যেহেতু লিখছি, তাহলে আমি 10টা কার ভিতরে স্টোর করছি ভাইয়া? এ এর ভিতরে স্টোর করছি। কথাটা বুঝছি ভাই? অর্থাৎ আমার এ এর মান কত হবে? এখানে 10 হবে। আর তুমি যে লাইনটা লিখছো সেখানে সি এর মান 10 হবে। এর এ আর বি এর মান তুমি জানো না। আর আমার এই ক্ষেত্রে বি আর সি এর ভ্যালু আমি জানি না, বাট এ এর ভ্যালুটা 10 হবে। আমার কথাটা নিশ্চয়ই বুঝতে পারছি ভাইয়া? যেহেতু লিখছো ভাই বুঝে গেছি, আমি চলো পরের স্লাইডে চলে যাই। আমি চলো আমাদের পরের স্লাইডে চলে যাই। বাট এই স্লাইডটা পড়ার আগে আমাদের জান্নাত যেটা বলছে যে ভাই ক্যারেক্টার ছোট হাতেরও কখন কখন ইউজ করব, সেটা একটু আমি বলে দেই। সেটা হচ্ছে সি ল্যাঙ্গুয়েজের কিছু কিওয়ার্ড আছে। টোটাল 31টা কিওয়ার্ড আছে সি ল্যাঙ্গুয়েজে। কতগুলা কিওয়ার্ড আছে ভাইয়া? 31টা। যেরকম স্ক্যানএফ, প্রিন্টএফ, ইন্ট, ফ্লোট, ভয়েড, মেইন, ইনক্লুড, তারপরে হচ্ছে ভাইয়া সামথিং, আরো অনেক কিছু আছে। ওই কিওয়ার্ড গুলোও কিন্তু তুমি ভেরিয়েবল হিসাবে ইউজ করতে পারবে না। কয়টা কিওয়ার্ড আছে? 31টা কিওয়ার্ড আছে। ওগুলা তুমি কিন্তু ভেরিয়েবলে ইউজ করতে পারবে না। একটু কষ্ট করে বই থেকে ওই 31টা কিওয়ার্ড একবার জাস্ট রিডিং করে নিবা, আর কোনো দরকার নেই, আর ওইটা দেখারই দরকার নেই। জাস্ট ওই 31টা ভেরিয়েবল মানে কিওয়ার্ড তুমি একটু দেখে নিও যে কি কি ইউজ করা যাবে না। বোঝাইতে পারছি? আমার কাছে আছে, বাট আমি ওটা হচ্ছে পিকচার দিয়ে দিবনি, সমস্যা নাই, পোস্টে পিকচার দিয়ে দিবনি। তুমি একটু দেখে নিও ভাইয়া, ঠিক আছে? কিওয়ার্ড কি? সি ল্যাঙ্গুয়েজের নিজস্ব কিছু ওয়ার্ড, ভালো মতো বুঝো। যদি তোমাদের প্রশ্ন আসে যে ভাই কিওয়ার্ড কি, বলবা সি ল্যাঙ্গুয়েজের নিজস্ব কিছু ওয়ার্ড আছে বা শব্দ আছে যেগুলো আসলে সি ল্যাঙ্গুয়েজের মানে প্রিডিফাইন্ড শব্দ বা বিল্ট ইন শব্দ যেগুলো, ওইগুলাই হচ্ছে ভাই কিওয়ার্ড। আর কিওয়ার্ড কয়টা টোটাল সি ল্যাঙ্গুয়েজে? 31টা। মনে থাকবে ভাই? কিওয়ার্ড কয়টা ভাই? 31টা। চলো এবার আসি ফরম্যাট স্পেসিফায়ার। গতদিন কেউ একজন আমাকে কমেন্ট করছিল ভাইয়া এই যে পার্সেন্ট ডি দিতেছেন, এই যে পার্সেন্ট এফ দিতেছেন, এই যে পার্সেন্ট সি দিতেছেন, এগুলা কেন দিচ্ছেন প্রিন্ট এফ বা স্ক্যানএফ মানে ইনপুট বা আউটপুটের সময়? কেন পার্সেন্ট ডি, পার্সেন্ট এফ, পার্সেন্ট সি এই জিনিসপাতিগুলা কেন আপনি দিচ্ছেন? ভাইয়া তুমি যখন একটা ভেরিয়েবল লিখতেছো, তুমি একই নামের দুইটা ভেরিয়েবল ক্রিয়েট করতেছো, একটা ধরো ইন্টিজার টাইপের আর একটা ধরো ফ্লোট টাইপের।
তখন কম্পাইলার কিভাবে চিনবে যে এই দুইটা ভেরিয়েবলের কোনটা আসলে ইন্টিজার টাইপের আর কোনটা আসলে ফ্লোট টাইপের? যেমন ধরো তুমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলা নাম্বার নামে, নাম নামে একটা ভেরিয়েবল ধরো তুমি ডিক্লেয়ার করলা। এখন সেম নামের একটা ইন্টিজার ডেটা টাইপের ভেরিয়েবল ডিক্লেয়ার করলা, আর একটা হচ্ছে ফ্লোট ডেটা টাইপের ভেরিয়েবল তুমি ডিক্লেয়ার করলা। এখন আমাদের কম্পাইলার মহাশয় সে কিভাবে চিনবে যে ভাই ফ্লোট এই নাম ভেরিয়েবলটা ফ্লোট নাকি ইন্টিজার? সে যখন ইনপুট নিতে যাবে বা সে যখন আউটপুট নিতে যাবে তখন কম্পাইলার কিভাবে চিনবে? তো তার জন্যই আসলে আমরা ইনপুট বা আউটপুটের সময় যে কাজটা করি সেটা হচ্ছে এই যে ডেটা টাইপগুলো আছে, এই যে আমাদের ডেটা টাইপগুলো আছে তাদের ফরম্যাটটা স্পেসিফাই করে দিই। তাদের ফরম্যাটটা আমরা স্পেসিফাই করে দিই কিছু কিছু সংকেতের সাহায্যে বা কিছু কিওয়ার্ডের সাহায্যে। আর ওই কিওয়ার্ডগুলোকে মেইনলি বলা হয় হচ্ছে ভাইয়া ফরম্যাট স্পেসিফায়ার। আমি যদি আবার বলি একটু মনোযোগ দিয়ে শুনো। ভাইয়া বলল কি, ভাইয়া বলল ভেরিয়েবলে ইনপুট বা আউটপুট নেওয়ার সময়, ভেরিয়েবলের ইনপুট বা আউটপুটের সময় আমরা ওই ভেরিয়েবলটা যে ডেটা টাইপের আছে সেই ডেটা টাইপের ফরম্যাটটাকে স্পেসিফাই করে দিই যে এইটা আসলে এই ডেটা টাইপের, এই জিনিসটা আসলে ওই ডেটা টাইপের, ফরম্যাটটা স্পেসিফাই করে দিই। আর এই যে যেই সংকেত বা যেই নেমোনিক বা যেই কিওয়ার্ডের সাহায্যে আমরা ফরম্যাটটাকে স্পেসিফাই করি সেই নেমোনিক বা কিওয়ার্ড গুলাকে আসলে আমরা বলি হচ্ছে ভাই ফরম্যাট স্পেসিফায়ার। আমি যদি একটু বইয়ের ভাষায় বলি তাহলে হবে এরকম যে ভাই ভেরিয়েবলের ইনপুট বা আউটপুট গ্রহণের জন্য প্রিন্টএফ বা স্ক্যানএফ ফাংশনের ভিতর যে নেমোনিক বা কিওয়ার্ড লেখা হয় সেইগুলাকেই আসলে বলা হয় ফরম্যাট স্পেসিফায়ার। ভালো মতো বুঝো, এই ফরম্যাট স্পেসিফায়ার আমরা কোন ফাংশনের ভিতরে ইউজ করব? প্রিন্টএফ আর হচ্ছে ভাই স্ক্যানএফ। কখন কোনটা ইউজ করব? প্রিন্টএফ ইউজ করব হচ্ছে ভাই আউটপুটের জন্য, স্ক্যানএফ ইউজ করব হচ্ছে ভাই ইনপুটের জন্য। আর এগুলা কাদের জন্য ভাই? ওই যে ডেটা টাইপকে স্পেসিফাই করে দিচ্ছে, ভেরিয়েবলটা কোন ডেটা টাইপের সেটা স্পেসিফাই করে দিচ্ছে। যেরকম ধরো আমার ভেরিয়েবলটা যদি ইন্টিজার ডেটা টাইপের হয় তাহলে আমাদের ফরম্যাট স্পেসিফায়ারের নাম কি ভাই? পার্সেন্ট ডি। গতকাল ওই যে ভাইয়া পার্সেন্ট ডি দিয়ে অনেক কিছু দেখাচ্ছিলাম, তোমাদের মনের মধ্যে তোমরা হতাশ হয়ে গেছিলা যে ভাই পার্সেন্ট ডি আবার কই থেকে আসলো। সো এইটাই হচ্ছে পার্সেন্ট ডি কেন ইউজ করতেছি, কারণ ওই ভেরিয়েবলটা ছিল হচ্ছে ভাই ইন্টিজার ডেটা টাইপ। আর যখন তুমি ইন্টিজার ডেটা টাইপের কোনো ভ্যারিয়েবলকে প্রিন্ট করবা কিংবা ইনপুট হিসাবে নিবা তখন তোমাকে পার্সেন্ট ডি দিতে হবে। কি দিতে হবে ভাই? পার্সেন্ট ডি দিতে হবে। যেমন ধরো আমি আমার ভেরিয়েবলটা হচ্ছে এ, যেটা কিনা ইন্টিজার ডেটা টাইপের, তো আমাকে যেই জিনিসটা দিতে হবে সেটা হচ্ছে ইনভার্টেড কমার ভিতরে পার্সেন্ট ডি লিখতে হবে ইনপুট নেওয়ার জন্য। আমাদের ইনপুট নেওয়ার জন্য ইনভার্টেড কমা দিতে হবে পার্সেন্ট ডি, মানে ইনভার্টেড কমার ভিতরে পার্সেন্ট ডি দিতে হবে। বোঝাইতে পারছি ভাই? এরপর কমা দিয়ে দেখো ভেরিয়েবলের ইনপুট নেওয়ার সময় একটা ডিফারেন্স হচ্ছে অ্যান্ড আছে, মানে অ্যাম্পারস্যান্ড যে চিহ্নটা আমরা ভেরিয়েবলের সামনে অ্যাম্পারস্যান্ড চিহ্ন দেই, বাট আউটপুটের সময় কিন্তু আমরা কোনো অ্যাম্পারস্যান্ড চিহ্ন দেই না। এই যে এই চিহ্নটা ভাই, এই অ্যাম্পারস্যান্ড চিহ্নটা কিন্তু আমরা ইনপুটের সময় দেই ভেরিয়েবলের সামনে, বাট আউটপুটের সময় কিন্তু অ্যাম্পারস্যান্ড দেই না। এটাও কিন্তু একটা সি ল্যাঙ্গুয়েজের নিয়ম বা সিনটেক্স বলতে পারো। যেরকম আমাদের একটা স্টেটমেন্টের শেষে সেমিকলন দিতে হয় ওই রকমই আসলে যে ভেরিয়েবলের সামনে অ্যাম্পারস্যান্ড দিতে হয়, মানে হচ্ছে ওই অ্যান্ড চিহ্নটা দিতে হয় স্ক্যানএফ এর সময়, মানে ইনপুট নেওয়ার সময়, বাট আউটপুটের সময় কিন্তু কোনো অ্যান্ড দেওয়া লাগে না। এইটাই হচ্ছে স্ক্যানএফ আর প্রিন্টএফ এর মধ্যে পার্থক্য। আর স্ক্যানএফ এ তুমি পার্সেন্ট ডি বাদে, মানে ইনভার্টেড কমার ভিতরে পার্সেন্ট ডি বাদে অন্য কোনো লেখা লিখতে পারবে না, বাট প্রিন্টএফ এর ভিতরে তুমি যা খুশি তাই প্রিন্ট করতে পারো। প্রিন্টএফ এর ভিতরে তুমি যা খুশি তাই প্রিন্ট করতে পারো, বাট স্ক্যানএফ এর সময় তুমি ইনভার্টেড কমার ভিতরে শুধুমাত্র পার্সেন্ট ডি ইউজ করবা। ভালো মতো বুঝো, আমি একটু পরে কোডে দেখাবো। ইনভার্টেড কমার ভিতরে তুমি কেবলমাত্র পার্সেন্ট ডি ইউজ করতে পারবা, আর কিছু ইউজ করতে পারবা না। বোঝাইতে পারছি? এবার আসি ফ্লোট। ফ্লোটের জন্য যে ফরম্যাট স্পেসিফায়ারটা দিতে হয় সেটা হচ্ছে পার্সেন্ট এফ। ভালো মতো বুঝো, ফ্লোটের জন্য যেই ফরম্যাট স্পেসিফায়ারটা ইউজ করা হয় সেটাকে আমরা কি বলি ভাইয়া? পার্সেন্ট এফ। ক্যারেক্টারের জন্য পার্সেন্ট সি, লং ইন্টের জন্য পার্সেন্ট এলডি, স্ট্রিং এর জন্য পার্সেন্ট এস, ডাবলের জন্য পার্সেন্ট এল এফ। আর স্ট্রাকচার কিন্তু সব সেম, ইনপুট বা আউটপুটের জন্য স্ট্রাকচার কিন্তু সব সেম, যে ভাই ইনভার্টেড কমার ভিতরে ফরম্যাট স্পেসিফায়ারটা দিবেন, কমা দিয়ে অ্যাম্পারস্যান্ড এ লিখলে হচ্ছে ভাই ইনপুট পাবো, আর যদি অ্যাম্পারস্যান্ড না দেন তাহলে হচ্ছে আমরা আউটপুট হিসাবে পাবো। যেমন আমি যদি এখন তোমাকে এই জিনিসগুলা একটু কোডে দেখাই তুমি ভালো মতো বুঝতে পারবা। ধরো
ধরো আমরা ইন্টিজারের ডেটা টাইপের 3টা ভেরিয়েবল ধরো ডিক্লেয়ার করতেছি। কয়টা ভেরিয়েবল ভাইয়া? 3টা ভেরিয়েবল। বুঝছো ভাইয়া? আমরা ইন্টিজার ডেটা টাইপের আন্ডারে কয়টা ভেরিয়েবল ডিক্লেয়ার করতেছি? 3টা। ফ্লোটে ধরো একটা ডিক্লেয়ার করলাম, ফ্লোটের ধরো একটা ডিক্লেয়ার করলাম, আর ক্যারেক্টারের একটা ধরো ডিক্লেয়ার করলাম, ক্যারেক্টারের একটা ডিক্লেয়ার করলাম। সো আমরা এই কয়টা হচ্ছে ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, এ, বি, সি, ফ্লোটের বি, ফ্লোট আচ্ছা সেম ভেরিয়েবল হয়ে গেছে, আমরা এটাকে ধরো ডি দিলাম, হ্যাঁ ফ্লোটের জন্য ডি দিলাম। তাহলে ফ্লোটের ভেরিয়েবলটা হচ্ছে ডি, ক্যারেক্টারের সিএইচ। এই 4টা ভেরিয়েবল, এই 5টা ভেরিয়েবল হচ্ছে আমাদের আছে। তো আমরা এখন ইউজারের কাছ থেকে এই 5টা ভেরিয়েবল নিব। সো তার জন্য আমি ধরো প্রিন্টএফে ফার্স্ট আগে প্রিন্ট করে নেই যে ভাই ইন্টার দ্য ইন্টিজার। ফার্স্ট আগে আপনি ইন্টিজারের ইনপুটগুলো নেবেন। ফার্স্ট আপনি কি করবেন ভাই? আগে ইন্টিজারের ইনপুটগুলো নেবেন। এই যে দেখো কিছু প্রিন্ট করার জন্য আমরা সেই জিনিসটাকে কি করছি? ইনভার্টেড কমার ভিতরে দিচ্ছি। কিছু প্রিন্ট করার জন্য আমরা সেই জিনিসটাকে কি করতেছি ভাই? ইনভার্টেড কমার ভিতরে দিয়ে নিচ্ছি। মনে থাকবে তো ভাই? আমরা প্রিন্টএফে যা খুশি তাই প্রিন্ট করতে পারি। গত ক্লাসে যেরকম আমরা হিডেন ব্রেইন, হ্যালো ওয়ার্ল্ড এগুলা প্রিন্ট করতেছিলাম, ঠিক একই রকম ভাবে আমরা এখানে প্রিন্টএফে কি লিখলাম ভাই? ইন্টার দ্য ইন্টিজার, মানে ইন্টিজার গুলা জাস্ট আপনি এখন আমাকে হচ্ছে প্রিন্ট করে দেন। এরপর আমি ইনপুট হিসাবে ইউজারের কাছ থেকে কিছু ডেটা নিব। তার জন্য আমাকে কি লিখতে হবে? স্ক্যানএফ লিখতে হবে। কারণ ইনপুটের জন্য আমরা কি লিখি ভাই? স্ক্যানএফ লিখি। ইনপুটের জন্য ভাইয়া কি লিখে? স্ক্যানএফ লিখে। মনে থাকবে? তো আমরা কয়টা ভেরিয়েবল নিব ইনপুট হিসাবে? ওই যে দেখো এ বি সি টোটাল 3টা আছে। তাহলে আমাদের কয়টা পার্সেন্ট ডি ইউজ করতে হবে? 3টা পার্সেন্ট ডি। ভালো মতো বুঝো ভাইয়া। আমাদের ভেরিয়েবল আছে কয়টা? 3টা। তো আমি যখন 3টা ইনপুট নিব, তো আমার পার্সেন্ট ডি দিতে হবে কয়টা? 3টা। কারণ ইন্টিজারের ফরম্যাট স্পেসিফায়ার কি ভাইয়া? পার্সেন্ট ডি। তাহলে ভাই আমি এগুলাকে কমা সেপারেট করতে পারি, আবার হচ্ছে ফাঁকা চিহ্ন মানে স্পেস দিয়ে কাজ করতে পারি। সো আমি নর্মালি গুড প্র্যাকটিস যেটা চিন্তা করি সেটা হচ্ছে কমা দিয়ে আলাদা আলাদা করে দেওয়া। পার্সেন্ট দিয়ে 3টাকে কমা দিয়ে তুমি আলাদা আলাদা করে দিলা। সো ইনভার্টেড কমার ভিতরে দেখো স্ক্যানএফে আমি কিন্তু পার্সেন্ট ডি ব্যতীত আর কিচ্ছু দিতে পারবো না, কোনো লেখাও লিখতে পারবো না, খালি পার্সেন্ট ডি কমা দিয়ে সেপারেট করে দিলাম 3টার জন্য। সো এখন কমা দিয়ে আমরা এখন 3টা ইনপুট নিব। সো প্রত্যেকটা ভেরিয়েবলের সামনে তোমাকে ওই যে অ্যাম্পারস্যান্ড চিহ্ন সেটা দিতে হবে। প্রত্যেকটা ভেরিয়েবলের জন্য তোমাকে কি করতে হবে ভাইয়া? অ্যাম্পারস্যান্ড চিহ্ন দিতে হবে। আমি এই যে আজকে যে কোডগুলা করব এগুলা কিন্তু তোমাকে ফাইল আকারে দিয়ে দিব, আমার পোস্টে ফাইল আকারে তুমি পেয়ে যাবা। সো একটু কষ্ট কইরা ভাইয়া, একটু কষ্ট কইরা এগুলা নিজের ওই যে আমি অ্যাপগুলার যে তোমাদের দিছিলাম ভাইয়া যে মোবাইল সি ডাউনলোড করতে হবে যাদের মোবাইল আছে তাদের, অথবা যাদের ল্যাপটপ আছে তারা হচ্ছে বা পিসি আছে তারা কোড ব্লকসটা ডাউনলোড করে নিবা। আজকে অলরেডি আমাদের সাদিক আমাকে ইনবক্সে বললো যে ভাই অলরেডি কোড ব্লকস ডাউনলোড হয়ে গেছে তার। সো তোরা সবাই ভাই একটু ডাউনলোড করে নিবি। তো করে এই কোডগুলা প্র্যাকটিস করবি ভাই। কারণ বলে রাখি যে কোড প্র্যাকটিস করাটাই আসল ভাই, আর কিছুই আসল না ভাই। কোড যে ভালো মতো প্র্যাকটিস করতে পারবে তারই আসল। যাদের মোবাইল আছে তারা মোবাইল সিতে প্র্যাকটিস করবা, মোবাইল সি নামক একটা অ্যাপ আছে সেখানে প্র্যাকটিস করবা। যাদের ল্যাপটপ বা পিসি আছে তারা কোড ব্লকসে প্র্যাকটিস করবা। বোঝাইতে পারছি নিশ্চয়ই ভাই? আর আমি এই কোডগুলা তোমাদের ফাইল আকারে দিয়ে দিব। সো ভাই এই যে স্ক্যানএফ, স্ক্যানএফে আমরা ইনপুট হিসাবে নিলাম। এখন কি করবো? এগুলো প্রিন্ট করবো না ভাইয়া? প্রিন্ট তো করবো, বাট প্রিন্ট করার আগে আমরা চলো ফ্লোট আর ক্যারেক্টারের ইনপুট গুলো নিয়ে নিই। সো প্রিন্টএফে আমরা এখন লিখি ইন্টার দ্য ফ্লোট। ইন্টার দ্য ফ্লোট মানে আমরা ফ্লোট এখন নিব, বুঝছি ভাইয়া? এখন আমরা কি নিব ভাই? ফ্লোট নিব। বুঝাইতে পারছি? এখন ফ্লোট তো নিলাম, কোনো সমস্যা নাই, কিন্তু কথাটা হচ্ছে এখানে যে ব্যাপারটা সেটা হচ্ছে যে এই যে আমি প্রথমে যে ইন্টার দ্য ইন্টিজার নিলাম, এইখানে আমাদের কিছু ইনপুট হিসাবে নিতে হবে এবিসি এর ভ্যালু। এখন যদি এরকম হইতো যে ভাই আমি এই লাইনের পরে হচ্ছে আমি এই লাইনটা প্রকাশ করতে চাই মানে নিচে নিচে, তাইলে কি প্রকাশ করা সম্ভব? কারণ আমি যদি এখন এটা যদি একটু রান করি, দেখো ভাই ব্যাপারটা কিরকম হয়। দেখো ইন্টিজারে আমি 3টা ধরো ভেরিয়েবল নিলাম, নেওয়ার পরে দেখো আমাদের কিন্তু আবার চাচ্ছে কি ইন্টার দ্য ফ্লোট। ঠিক আছে, তো আমরা ফ্লোট হিসাবে নিব। আমরা ইন্টারে ক্লিক করছি দেখে কিন্তু নিচে লাইনটা আসছে, বাট আমি যদি এই সেম লাইনটা উপরে আরেকবার লিখতাম, ধরো এখানে লিখতাম, তাহলে কি নিচে নিচে প্রিন্ট হওয়া পসিবল ছিল? দেখি তো একটু নিচে নিচে প্রিন্ট হয় কিনা, দেখি তো একটু নিচে নিচে প্রিন্ট হয় কিনা। আনফরচুনেটলি দেখো ভাইয়া ইন্টার দ্য ইন্টিজারের পরে কিন্তু ইন্টার দ্য ফ্লোট প্রিন্ট হয়ে গেছে। কিন্তু তোমার টার্গেট হচ্ছে এই যে পার্টটুকু আছে, এই যে ইন্টার দ্য ফ্লোটের পার্টটুকু, এটা হচ্ছে নিচে নিচে প্রিন্ট করা। সো এই নিচে নিচে এক লাইনের পর আরেক লাইন প্রিন্ট করার জন্য
যেই নেমোনিকটা ইউজ করা হয় বা যে চিহ্নটা ইউজ করা হয় সেটা হচ্ছে স্ল্যাশ এন। কি বললাম ভাই? স্ল্যাশ এন। মনে থাকবে তো ভাই? ভালো মতো মনে রাখো যে তুমি এক লাইনের পর আরেক লাইন যদি প্রিন্ট করাইতে চাও তাহলে তোমাকে যেই চিহ্নটা ইউজ করতে হবে সেইটা হলো স্ল্যাশ এন। এখন যদি আমি রান করে দেখাই তোমাকে তাহলে তুমি ভালো মতো বুঝবা। এই দেখো ইন্টিজার, ইন্টার দ্য ইন্টিজারের পরের লাইনে দেখো ইন্টার দ্য ফ্লোট আসছে। অর্থাৎ ভাই ইন্টার দ্য ইন্টিজারের পরের লাইনে ইন্টার দ্য ফ্লোট আসছে। অর্থাৎ তুমি এই স্ল্যাশ এন ইউজ করার কারণে তোমার এই দুইটা প্রিন্টএফ আলাদা আলাদা হয়ে গেছে এবং পরপর লাইনে হয়ে গেছে, নাহলে কিন্তু একসাথে প্রিন্ট হয়ে যাবে। মনে রাখো ভাইয়া, তাহলে তুমি যদি পরপর কোনো লাইন প্রিন্ট করতে চাও তাহলে তোমাকে কি দিতে হবে? স্ল্যাশ এন দিতে হবে। তো যাই হোক, ওই কথাবার্তা বাদ রেখে আমি আগে ভাই ফ্লোট ইনপুট হিসেবে নেই। চল ভাই ফ্লোটটা ইনপুট হিসেবে নেই। সো ফ্লোট ইনপুট হিসেবে নেওয়ার জন্য ফরম্যাট স্পেসিফায়ার জানো কি ভাইয়া? ভাইয়া পার্সেন্ট এফ। কি জানো ভাই? পার্সেন্ট এফ। মনে থাকবে তো? ফ্লোটের জন্য আমাদের যে ইনপুটটা নিতে হয় সেটা কি ভাইয়া, মানে যে ফরম্যাট স্পেসিফায়ারটা নিতে হয় সেটা হচ্ছে ভাই পার্সেন্ট এফ। মনে থাকবে? সেটা কি ভাইয়া? পার্সেন্ট এফ। ঠিক আছে, বুঝাইতে পারছি? চলো। আচ্ছা, আমাদের আমাদের কিছু কমেন্ট আসছে, আমি ইনশাল্লাহ একটু পরে তোমার অ্যান্সারটা দিব। জান্নাত বলছে আমি একটু পরে অ্যান্সারটা দিব। চলো ভাইয়া, স্ক্যানএফ এ পার্সেন্ট ডি পার্সেন্ট এফ ইউজ করে আমরা হচ্ছে আমাদের যে ভেরিয়েবলটা ডি সেটা হচ্ছে ইনপুট হিসাবে নিব। এরপরে আমরা ধরো প্রিন্টএফ এর ভিতরে ক্যারেক্টার ইনপুট হিসেবে নিতে চাই, মানে প্রিন্টে লিখলাম ইন্টার দ্য ক্যারেক্টার। ক্যারেক্টার লিখলাম, ধরো ক্যারেক্টার, মানে আমি এখন একটা ক্যারেক্টার ইনপুট হিসেবে চাই। আমি এখন একটা কি চাই ভাই? ক্যারেক্টার ইনপুট হিসেবে চাই। এবং আমি নিচে নিচে প্রিন্ট করানোর জন্য প্রত্যেকটা প্রিন্টএফে আমি স্ল্যাশ এন দিলাম, ধরো স্ল্যাশ এন দিয়ে দিলাম। সো আমি ক্যারেক্টার প্রিন্টএফ হিসেবে চাই, তো স্ক্যানএফ আমি ক্যারেক্টারের জন্য কোন পার্সেন্ট, মানে কোন ফরম্যাট স্পেসিফায়ার আমরা ইউজ করি ভাই? পার্সেন্ট সি ইউজ করি। মনে থাকবে তো? ক্যারেক্টারের জন্য আমরা কোন ফরম্যাট স্পেসিফায়ার ইউজ করি? পার্সেন্ট সি। তাহলে ভাই এই দেখো তিনটাই কিন্তু আমার ইনপুট হিসাবে নেওয়া হয়ে গেল। স্ক্যানএফ এর কাজও হয়ে গেল, মানে ইন্টিজারের কাজও হয়ে গেল, ফ্লোটের কাজও হয়ে গেল, ক্যারেক্টারের কাজও হয়ে গেল। এখন যদি আমি প্রিন্ট করতে চাই, ধরো লিখতে চাই যে দ্য ইন্টিজার নাম্বার ইজ, দ্য ইন্টিজার দ্য ইন্টিজার নাম্বার দ্য ইন্টিজার নাম্বারস আর, আমরা হচ্ছে এখন ইন্টিজার নাম্বারগুলো প্রিন্ট করতে চাচ্ছি। তো প্রিন্ট করার জন্য কি আমাদের পার্সেন্ট ডি দিতে হবে, যে দ্য ইন্টিজার নাম্বারস আর পার্সেন্ট ডি। এই পার্সেন্ট ডিতে আমরা একটা ভেরিয়েবল লিখবো, কমা দিয়ে ধরো আরেকটা পার্সেন্ট ডি, মানে এখানে আরেকটা ভেরিয়েবল লিখবো, আর আরেকটা পার্সেন্ট ডি, তিনটা পার্সেন্ট ডি আমরা সিরিয়ালি লিখলাম যাতে করে আমরা এগুলা প্রিন্ট করতে পারি, যাতে করে আমরা এগুলা প্রিন্ট করতে পারি। সো আমরা এ বি সি এই তিনটা ভেরিয়েবল প্রিন্ট করে দিলাম। সেখানে কি হলো ব্যাপারটা বলো তো ভাইয়া? এখানে আমরা ওই যে তিনটা ভেরিয়েবল ইনপুট হিসাবে নিচ্ছিলাম ওই তিনটা ভেরিয়েবল আমরা সিরিয়ালি প্রিন্ট করতে চাচ্ছি, যে ভাই এগুলো ইনপুট আমি নিছিলাম, যে দা ইন্টিজার নাম্বারস আর এই ভ্যালুগুলো। এখন আমি আবার প্রিন্টএফে এখন হচ্ছে ফ্লোট নাম্বারটা প্রিন্ট করতে চাই। দ্য ফ্লোট নাম্বার ইজ, দ্য ফ্লোট নাম্বার ইজ পার্সেন্ট ডি ইউজ করবো না ভাই পার্সেন্ট এফ ইউজ করব? উত্তর হচ্ছে ভাইয়া পার্সেন্ট এফ ইউজ করতে হবে, কারণ ফ্লোটের জন্য আমাদের যেই ফরম্যাট স্পেসিফায়ারটা ইউজ করতে হয় সেটা হচ্ছে পার্সেন্ট এফ। আর ফ্লোটের ভেরিয়েবলটা আমরা কি দিয়ে নিছিলাম ভাই? ডি দিয়ে নিছিলাম। ফ্লোটের ভেরিয়েবলটা আমরা কি দিয়ে নিছিলাম? ডি দিয়ে নিছিলাম। সো এখন আমরা পার্সেন্ট এফ এর জায়গায় ডি লিখলাম, ঠিক আছে? এরপর ধরো প্রিন্টএফে আমরা দা ক্যারেক্টার ইজ, ক্যারেক্টার মানে জন্য কি ভাই? অক্ষর। ক্যারেক্টার মানে কি? অক্ষর ভাই, অন্য কিছু ভাবেন না। এখানে আমরা ফরম্যাট স্পেসিফায়ার হিসেবে কি ইউজ করব ভাই? পার্সেন্ট সি ইউজ করব। এখানে আমরা ফরম্যাট স্পেসিফায়ার হিসেবে কি ইউজ করব? পার্সেন্ট সি ইউজ করব। এখন দেখি তো আমাদের রেজাল্টগুলো কি আসে। আমি যদি একটু রান করে তোমাকে দেখাই ভাইয়া, আমি যদি একটু রান করে তোমাকে দেখাই তাহলে তুমি একটু ভালো মতো বুঝতে পারবা। এই যে ফার্স্টে দেখো ইন্টার দ্য ইন্টিজার, মানে তোমাকে ইন্টিজার ভ্যালুগুলো দিতে হবে। সো ধরো আমি প্রথমে নিলাম 34, কমা দিয়ে দিতে হবে কারণ তুমি কমা দিয়ে কাজ করছিলা। যদি স্পেস দিয়ে কাজ করতে তাহলে তোমাকে স্পেস দিয়ে লিখতে হইতো। তুমি যেহেতু কমা দিছো, পার্সেন্ট ডি কমা পার্সেন্ট ডি কমা পার্সেন্ট ডি, কমা দিয়ে যেহেতু কাজ করতেছো তাই তোমাকে কমা দিতে হবে 34-এর পর। তারপরে ধরো 56 নিলাম, তারপরে 78 নিলাম, ঠিক আছে? এরপরে চাইছে ভাই, এরপরে চাইছে ইন্টার দ্য ফ্লোট, মানে ফ্লোট চাইছে এখন, মানে হচ্ছে যে আমাদের ভগ্নাংশ চাইছে একটা। ধরো আমি 79.9867 লিখলাম, এটা হচ্ছে আমাদের ফ্লোট। দেখো ক্যারেক্টার, আচ্ছা এখানে বলছে কি ইন্টার দ্য ক্যারেক্টার, ক্যারেক্টার আমরা নিতে পারি নাই, আমরা মনে হয় ক্যারেক্টার ইনপুট নেই নেই নাকি? আচ্ছা একটু ওয়েট করি, আমরা ক্যারেক্টার মনে হয় নেই নাই। স্ক্যানে পার্সেন্ট ডি, আচ্ছা পার্সেন্ট সি অ্যান্ড সিএইচ,
আচ্ছা, ক্যারেক্টার তো মনে হয় নেওয়া হয়ে গেছে। হ্যাঁ, দাঁড়াও এখন একটু যদি প্রিন্ট করে দেখাই। অলরেডি আমাদের ইন্টিজার আর ফ্লোট কিন্তু আসছে, ক্যারেক্টারটা জাস্ট আসে নাই। ক্যারেক্টারটা একটু দেখাচ্ছি তোমাকে, দাঁড়াও। ক্যারেক্টারটা একটুখানি দেখাচ্ছি, এখানে একটু ভুল হয়েছে মনে হয়। অ্যান্ড সিএইচ সব ঠিক আছে তো? হ্যাঁ, সব ঠিক আছে। দাঁড়াও একটা মিনিট, এগুলো একটু এন্ড গুলাই, এই স্ল্যাশ এন্ড গুলা একটু চেঞ্জ করে দিচ্ছি, এগুলো একটু ঝামেলা করতেছে। আমরা এখন যদি রান করে দেখাই, এখন মোটামুটি ঠিক থাকবে। 45, আবার হচ্ছে ধরো যে 56, 67, তারপরে ফ্লোটে ধরো হচ্ছে দিলাম 23.34। আচ্ছা, বারবার হচ্ছে তোমার ক্যারেক্টারে একটু প্রবলেম হচ্ছে, যাই হোক বর্ণতে মনে হয় একটু প্রবলেম হচ্ছে কোনো একটা জায়গায়। সো এইটা বেসিক্যালি আমরা দেখবো যে প্রবলেমটা আসলে কেন হচ্ছে। আপাতত ক্যারেক্টারটা ইনপুট হিসাবে নিতে পারতেছি না, কেন জানি না নিচ্ছি না, কোনো একটা জায়গায় ভুল হয়েছে, আমরা নিতে পারতেছিলাম না। তো যাই হোক, আমাদের হচ্ছে ভাই ইন্টিজার আর ফ্লোট তো প্রিন্ট হয়েছে, এইটুকু প্রিন্ট হলে হবে। আমরা আমরা জাস্ট এখন টার্গেট ভাই বুঝার জন্য যে ভাই ঠিকঠাক প্রিন্ট হচ্ছে কিনা। আর এখানে আমরা স্ল্যাশ এন দেই নাই, এই জন্য পর পর প্রিন্ট হয় নাই। ভাই বারবার বলতেছিলাম ভাই স্ল্যাশ এনটা দিতে হবে, স্ল্যাশ এনটা তোমাদের দিতে হবে ভাইয়া। সো এখন যদি একটু রান করি, এখন যদি একটু রান করি তাহলে মনে হয় রান হওয়ার কথা। আবার তিনটা নাম্বার নিয়ে আমরা 67, 89, এরপর ফ্লোট চাইছে। আচ্ছা নিলাম, ফ্লোট নিলাম। আচ্ছা, এরপর বলছে ইন্টিজার নাম্বার আর 45, 67, 89। দেখো এই তিনটা নাম্বারই কিন্তু আমি ইনপুট হিসাবে নিচ্ছিলাম, আর ফ্লোট হিসাবে নিয়েছিলাম 45, যেখানে পয়েন্টের পর আরো কয়েকটা পূর্ণ মানে অক্ষর আসছে, মানে কোন পয়েন্টের পর আরো যে মানগুলো সেগুলো আসছে 000, কারণ পয়েন্টের পর তো আর কিছু নাই। বাট ক্যারেক্টারটা কেন জানি না নিতে পারতেছি না, এটা মনে হয় আমার কোড ব্লকস এর কোনো একটা প্রবলেম হয়েছে। একটু পরে আমি কিছুক্ষণ পর ক্লাস শেষে তোমাদের দিয়ে দিব যে কেন প্রবলেমটা হয়েছে, বলে দিব। তো যাই হোক, আমরা এই প্রবলেমটা বুঝে গেলাম যে ভাই ফরম্যাট স্পেসিফায়ার কিভাবে ইউজ করে। মেইনলি আমাদের আসলে শেখার জায়গাটাই হচ্ছে ভাই ফরম্যাট স্পেসিফায়ার। ফরম্যাট স্পেসিফায়ার ক্লিয়ারটা হইলে তারপর আমরা প্রবলেমে যাইতে পারবো ভাই। সো এখন আমাদের জান্নাত মানে প্রশ্ন করছে যে ভাই প্রিন্টএফে যা ইচ্ছা ইউজ করতে পারবো মানে কি? ভাইয়া প্রিন্টএফে এই যে দেখো, তুমি এই যে প্রিন্টএফে দা ইন্টিজার নাম্বার স্যার এই কথাটা যে লিখছো, এই কথাটা কি তুমি স্ক্যানএফ এর ভিতরে লিখতে পারতা? উত্তর হচ্ছে না ভাইয়া, তুমি লিখতে পারতা না। স্ক্যানএফে শুধুমাত্র ফরম্যাট স্পেসিফায়ারই লিখতে পারবা, কিন্তু প্রিন্টএফে তুমি যা খুশি তাই লিখতে পারবে। অর্থাৎ ইন্টিজার তোমার যা ইচ্ছা তাই প্রিন্ট করতে পারো, তুমি দা ইন্টিজার নাম্বার স্যার এভাবে প্রিন্ট করতে পারো, তুমি হিডেন ব্রেইন, হ্যালো ওয়ার্ল্ড যা খুশি তাই প্রিন্ট করতে পারো ভাইয়া, কোনো সমস্যা নাই। এরপরে হচ্ছে ভাই ইন্ট মেন, এখানে ইন্ট বলতে কি বোঝাচ্ছে? গুড কোয়েশ্চেন ভাইয়া। এখানে বোঝাচ্ছে এই ফাংশনটা যা রিটার্ন করবে সেটা হচ্ছে ইন্টিজার টাইপের হবে। এই ফাংশনটা, মেইন ফাংশনটা যা রিটার্ন করবে সেটা কোন টাইপের হবে ভাইয়া? ইন্টিজার টাইপ। সব লাস্টে যা দেখবা যে ফাংশনটা কিছু রিটার্ন করতেছে সেটাই হচ্ছে ভাই ইন্টিজার টাইপ। বুঝাইতে পারছি? সো বুঝছেন কিনা বলেন, একটু কষ্ট করে বলেন ভাইয়া, বুঝছেন কিনা যে ভাই ফরম্যাট স্পেসিফায়ার কেমনে ইউজ করে, কেমনে না ইউজ করে ভাইয়া কষ্ট করে একটু বলে দিবেন। হ্যাঁ ভাইয়া, কষ্ট করে একটু বলে দেন যে ভাই ঠিকঠাক মতো ঠিক আছে কিনা, যে ভাই মোটামুটি বুঝতে পারছি কিনা, যে ভাই মোটামুটি আইডিয়া পাইছি একটা, যে ভাই ফরম্যাট স্পেসিফায়ার কেন ইউজ করে। ভাই আমি যদি একটু সামারি দেই, ফরম্যাট স্পেসিফায়ার কেন ইউজ করে? ইনপুট বা আউটপুট নেওয়ার জন্য ভাই ফরম্যাট স্পেসিফায়ার ইউজ করা হয়। ইনপুট বা আউটপুট নেওয়ার জন্য আমরা ফরম্যাট স্পেসিফায়ার ইউজ করি। বোঝাইতে পারছি নিশ্চয় ভাই? নিশ্চয়ই বুঝে গেছেন। চলেন ভাইয়া এবার আমরা আমাদের পরবর্তী টপিকে চলে যাই। ভাইয়া বুঝছেন যে ভাই ইন্টিজারের জন্য পার্সেন্ট ডি, ফ্লোটের জন্য পার্সেন্ট এফ, ক্যারেক্টারের জন্য পার্সেন্ট সি, স্ট্রিং এর জন্য পার্সেন্ট এস, ডাবল এর জন্য পার্সেন্ট এল এফ, এই কয়টা হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার। একটু কষ্ট করে মুখস্থ রাখেন ভাই, এই ফরম্যাট স্পেসিফায়ার গুলা একটু মুখস্থ রাখতে হবে ভাইয়া, এই ফরম্যাট স্পেসিফায়ার গুলা একটু মুখস্থ রাখতে হবে। চলেন আমাদের প্রথম প্রবলেমে আমরা ভাইয়া চলে আসি। আমাদের প্রথম প্রবলেম, ভাই বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের প্রোগ্রাম লিখতে হবে। অর্থাৎ আমরা ইউজারের কাছ থেকে একটা ব্যাসার্ধ নিব, আমাদের ইউজার একটা ব্যাসার্ধ প্রোভাইড করবে এবং আমরা তার ক্ষেত্রফলটা তাদের কাছে রিটার্ন করে দিব। ভালো মতো বুঝছো, আমরা ইউজারের কাছ থেকে একটা ব্যাসার্ধ নিব, যে ভাই আপনার বৃত্তের ক্ষেত্রফল মানে বৃত্তের ব্যাসার্ধটা দেন, আমি আপনারে ক্ষেত্রফল প্রিন্ট করব। অর্থাৎ ধরো তুমি এমন একটা অ্যাপ বানাইতে চাইতেছো, যেই অ্যাপটা ইনপুট হিসাবে ইউজারের কাছ থেকে রেডিয়াসটা নিবে, অর্থাৎ ব্যাসার্ধটা নিবে, এবং সে আউটপুট হিসাবে আউটপুট দিয়ে দিবে হচ্ছে ভাই ক্ষেত্রফল। আউটপুট হিসেবে কি দিবে ভাইয়া? ক্ষেত্রফল।
সো এরকম একটা প্রোগ্রাম আজকে আমরা লিখব এবং এই প্রোগ্রামটা আমরা আজকে প্র্যাকটিস করব। সেইগুলোর হচ্ছে আমি ভাইয়া ফাইলগুলো হচ্ছে তোমাদের পোস্টে দিয়ে দিব এবং আজকের ক্লাস এবং গত 2 ক্লাসের নোটটাও ইনশাল্লাহ আজকের গ্রুপে, প্রাইভেট গ্রুপে আমাদের দিয়ে দিব। সো চলো আমরা আগে বোঝার চেষ্টা করি। এবং ভাই আমি যেটা বলছিলাম, ওই যে মনে আছে যে ফ্লো চার্ট এবং অ্যালগোরিদম লেখার সময় কি বলছিলাম, যে আমরা কিন্তু প্রবলেম যখন সলভ করা স্টার্ট করব তখন কিন্তু ভাই অ্যালগোরিদম ফ্লো চার্ট আগে শিখে নিব, তারপরে কোডে যাব আমরা। অ্যালগোরিদম ফ্লো চার্ট আগে শিখে নিব, তারপরে হচ্ছে ভাই আমরা কোডে যাব। সো প্রথমেই চলেন আসেন আমরা অ্যালগোরিদমটা শিখে ফেলি। প্রথমেই আসেন চলেন ভাইয়া আমরা অ্যালগোরিদমটা শিখে ফেলি। অ্যালগোরিদম যেন কি ছিল? ধাপে ধাপে প্রোগ্রাম বাস্তবায়ন করার যে পদ্ধতি, সেটাই হচ্ছে অ্যালগোরিদম। সো ভাইয়া খেয়াল করো, তুমি যখন প্রোগ্রামটা শুরু করবা, মানে ফার্স্টেই তো প্রোগ্রামটা স্টার্ট করবে, তাই না? তাহলে এটা হচ্ছে প্রথম ধাপ আমাদের, যে ভাই আমরা ফার্স্টেই প্রোগ্রামটা স্টার্ট করতেছি। এটা হচ্ছে স্টেপ 1, প্রথম কাজ, যে ভাই প্রোগ্রাম শুরু করি। যে কোনো অ্যালগোরিদম, যে কোনো প্রবলেমের অ্যালগোরিদম লিখার প্রথমেই তোমাকে লিখতে হবে ভাই প্রোগ্রামটা শুরু করি। প্রোগ্রাম স্টার্ট করার পরে যেমন ইউজার আমাদের অ্যাপটা শুরু করলো বা অ্যাপটা স্টার্ট করলো, অ্যাপ স্টার্ট করার পর অ্যাপটা ইউজারের কাছে কি চাবে? অ্যাপটা চাবে না যে ইউজার আপনি তাড়াতাড়ি একটা রেডিয়াস দেন, আমি আপনার একটা ক্ষেত্রফল বের করে দিব। অর্থাৎ ইউজারের কাছ থেকে আমার কি নিতে হবে? আর এর মানটা নিতে হবে, যেটা রেডিয়াস, সেই ভ্যালুটা নিতে হবে। তাহলে স্টেপ 2 এর কাজ কি ভাই? স্টেপ 2 আমাদের কাজ করতে হবে হচ্ছে আর এর মান গ্রহণ করি। ফার্স্টে আমাদের প্রোগ্রাম শুরু করতে হবে, তারপরে হচ্ছে ভাই আর এর মান গ্রহণ করতে হবে। এরপর আমরা আসলে ক্ষেত্রফল বের করব কোন সূত্রের মাধ্যমে? অ্যাপের ভিতরে কি কাজ চলবে বা অ্যাপের ভিতরে কি প্রসেসিং চলবে ভাই? সেটা হচ্ছে একটা সূত্র চলবে ভাইয়া। সেই সূত্রটা হচ্ছে a ইজ ইকুয়ালস টু, মানে এরিয়া ইজ ইকুয়ালস টু পাই আর স্কোয়ার, তাই না ভাইয়া? এরিয়া ইজ ইকুয়ালস টু কি ভাইয়া? পাই আর স্কোয়ার। সো পাই আর স্কোয়ার তো আমরা, পাই তো আর ল্যাঙ্গুয়েজে লেখা যায় না, তাই পাই এর ভ্যালুটা লিখতে হচ্ছে। সেটা হচ্ছে ভাইয়া 3.1416। এটা কার ভ্যালু ভাই? পাইয়ের ভ্যালু। এটা কার ভ্যালু ভাইয়া? পাইয়ের ভ্যালু ইন্টু আর, মানে হচ্ছে আর স্কোয়ারকে আমরা এভাবে আর ইন্টু আর লিখলাম, এটাই তো আর স্কোয়ার। এভাবে করে আমাদের এ এর ভ্যালুটা বের করতে হবে। এভাবে করে আমার কার মান নির্ণয় করতে হবে ভাই? এ এর মান নির্ণয় করতে হবে। বুঝাইতে পারছি? নিশ্চয়ই বুঝছেন ভাইয়া। এভাবে করে আমরা কার ভ্যালু বের করব? এ এর মানটা বের করব। এরপর আমরা লাস্টে যাই কি করব বলো ভাইয়া? এরপরে আমরা লাস্টে যাইয়া এই যে যে এর মানটা মানে বের করছি, সেটা ইউজারকে প্রদর্শন করে দিতে হবে না, যে ভাই এই লন আপনার ক্ষেত্রফল নিয়ে নেন, আপনি আমার রেডিয়াস দিছিলেন, আমি আপনারে ক্ষেত্রফল দিয়ে দিচ্ছি। ঠিক আছে ভাই? ক্ষেত্রফল দেওয়ার পর ইউজার কি করবে? প্রোগ্রামটা শেষ করে দিবে। ক্ষেত্রফল দেওয়ার পর ইউজারটা কি করবে? প্রোগ্রামটা ভাই শেষ করে দিবে। এই হচ্ছে ভাই, এই যে ধাপে ধাপে তুমি প্রবলেমটা সলভ করতেছো, এইটাকেই মেনলি বলে হচ্ছে ভাইয়া অ্যালগোরিদম। তোমার যে কোনো প্রশ্নে, বোর্ড পরীক্ষার প্রশ্নে দেখবা অ্যালগোরিদম কি জিনিস, এইটা কিন্তু মানে অ্যালগোরিদম কিভাবে লিখবো একটা প্রবলেমে, সেটা তোমাকে চাবে। যদিও আমি ইনশাল্লাহ বোর্ড প্রশ্ন মিনিমাম 12 থেকে 15টার মতো বোর্ড প্রশ্ন সলভ করে দিব তোমাদের এই কোর্সের আন্ডারে, যেগুলো ফ্রি থাকবে, ইউটিউবে পাবা তোমরা। আমি আস্তে আস্তে করে দিব ইনশাল্লাহ, সেগুলো ওখান থেকে আমরা বোর্ড প্রশ্ন সলভ করব। বাট আপাতত আমরা বুঝে নিলাম যে ভাই আমাদের যদি অ্যালগোরিদম লিখতে হয়, তাহলে আমাদের প্রথমে প্রোগ্রামটা শুরু করতে হবে, তারপরে ভাই আর এর মান গ্রহণ করতে হবে, তারপরে একটা ক্ষেত্রফলের ফর্মুলা দিয়ে আমি ক্ষেত্রফল বের করব, মানে এরিয়া বের করব। দেন যাই আমি ইউজারকে আমার এরিয়াটা আউটপুট হিসাবে দিয়ে দিব, আর আমাদের প্রবলেম মানে প্রোগ্রামটা কি করে দিব ভাইয়া? শেষ করে দিব। অ্যালগোরিদমের কনসেপ্ট নিশ্চয়ই বুঝছো ভাইয়া। এখন আমার কথা হচ্ছে ভাই অ্যালগোরিদম বুঝছি, কিন্তু আমাদের জান্নাত একটা প্রশ্ন করছে ভাই, ফরম্যাট স্পেসিফায়ারটা বুঝলাম বাট কোডটা মানে মাথার উপর দিয়ে, মানে কোডটা বুঝি নাই আর কি। সো ভাই কোডটা মানে যদিও এই যে আমার কোড ব্লকসটা একটু ঝামেলা করছে, দ্যাটস ওয়াই আমি বুঝি নাই, মানে বুঝাইতে পারি নাই ঠিকঠাক মতো। হোপফুলি আমি এটার আলাদা একটা ছোট্ট ভিডিও বানায় বা হচ্ছে একটু ডেমনস্ট্রেশন দিয়ে তোমাকে ভাইয়া পোস্ট আকারে আমি হচ্ছে গ্রুপে দিয়ে দিব, যে ভাই এখানে কোডটায় মানে কি কি হয়েছে বা কেমনে কেমনে হয়েছে, যদি না বুঝে থাকো জান্নাত। ঠিক আছে ভাইয়া? এরপরে মুজাহিদ লিখছে ভাইয়া প্রিন্টের মধ্যে কি 80-90টা লাইন আউটপুট হিসেবে দেখা যাবে? স্ক্যানএফ দিয়ে নাম্বারটা ইনপুট নিব। হ্যাঁ, 80-90 কেন, তুমি 1000টা লাইনও প্রিন্ট করতে পারো প্রিন্টএফের ভিতরে। তুমি 80-90 না ভাই, তুমি 1000টা লাইন প্রিন্ট করতে পারো প্রিন্টএফের ভিতরে। বোঝাইতে পারছি ভাইয়া? তোমার যত খুশি ততগুলা লাইন প্রিন্ট করতে পারো। আর স্ক্যানএফের ভিতরে হ্যাঁ নাম্বার নিবা, ক্যারেক্টার নিবা, ফ্লোট ইনপুট হিসাবে নিবা। বোঝাইতে পারছি? যেরকম এইখানে আমাদের আর এর মান নিতে হচ্ছে, এই আর এর ভ্যালুটা কি হবে ভাই বলেন তো? রেডিয়াস কি শুধু পূর্ণ সংখ্যা হতে পারে? মানে ব্যাসার্ধ কি শুধু 4, 5 এরকম হতে পারে? ব্যাসার্ধ কি ভগ্নাংশ হইতে পারে না?
0.25 বা 2.35 এর মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্তের ক্ষেত্রফল তোমাকে চাইতে পারে না ইউজার। সো তখন তাহলে কি করবা? অর্থাৎ তুমি বুঝতে পারতেছো নিশ্চয়ই, এই যে আর যেটা আছে সেইটা কিন্তু ভাই ফ্লোট হইতে হবে, মানে ভগ্নাংশ হইতে হবে। এবং এই যে রেজাল্টটা সেটাও কিন্তু একটা ভগ্নাংশ, কারণ এই যে দেখো 3.1416 আছে, 3.1416 আছে, যেটা কিনা একটা ভগ্নাংশ। ইট মিনস যে ভাই এই যে অ্যালগোরিদমে তুমি যে ভেরিয়েবল গুলা ইউজ করবা আর এ, এগুলা কিন্তু ভাই একটা ফ্লোট হইতে হবে। এগুলা কি হইতে হবে ভাইয়া? ফ্লোট বা ভগ্নাংশ হইতে হবে। আমরা একটু পরে কোডে দেখবো জিনিসগুলো। সো ভাই অ্যালগোরিদম তো বুঝে গেলাম, এবার চলেন একটু ফ্লো চার্টটা বুঝে নিই। এবার চলেন একটু ভাইয়া ফ্লো চার্টটা বুঝে নেই। চলেন ভাইয়া একটু ফ্লো চার্টটা বুঝে নিই। চলেন ভাই একটু ফ্লো চার্ট শুরু করি। ভাইয়া ফ্লো চার্ট গতদিন এটা দেখাইছিলাম, তারপরে চলেন আবার একটু বোঝার চেষ্টা করি ফ্লো চার্ট কিভাবে আঁকায়। সো ভাই আমি বলছিলাম প্রোগ্রামটা শুরু করতে হবে, অ্যালগোরিদমে কি বলছিলাম? প্রোগ্রামটা স্টার্ট করতে হবে। সো প্রোগ্রাম শুরু করার জন্য আমাদের যে চিহ্নটা দিতে হয়, গত ক্লাসে বলছিলাম ভাই যে ভাই একটা উপবৃত্তাকার চিহ্ন দিতে হয়। কি চিহ্ন দিতে হয়? উপবৃত্তাকার চিহ্ন। সো এই উপবৃত্তাকার চিহ্নের মধ্যে আমি কি লিখবো? শুরু লিখবো। ঠিক আছে ভাইয়া। এরপর ইউজারের কাছ থেকে পরের স্টেপে কি করব ভাই? আর এর মান গ্রহণ করব। এই যে ভাই আর এর মান গ্রহণ করে নিলাম। এরপরে কি ভাই, এই আর এর মান যে গ্রহণ করছি, ইনপুট বা আউটপুটের জন্য কোন চিহ্ন যেন ইউজ করতে হইতো? সামান্তরিক চিহ্ন। অর্থাৎ এটা কিসের কিরকম চিহ্ন ভাই? সামান্তরিক চিহ্ন। মনে যেন থাকে, ইনপুট বা আউটপুটের জন্য আমাদের কোন চিহ্ন ব্যবহার করতে হবে? সামান্তরিক চিহ্ন। শুরু বা শেষ করার জন্য কোন চিহ্ন ব্যবহার করতে হবে? উপবৃত্তাকার চিহ্ন ভাইয়া। বোঝাইতে পারছি? হ্যাঁ ভাইয়া বুঝছি। এরপরে ভাই আমরা যে প্রসেসিংটা করব, অর্থাৎ যে সূত্রটা অ্যাপ্লাই করব, যেটা হচ্ছে অ্যাসাইন বা স্টোর করতেছি আমরা এরিয়ার ভিতরে, সেই যে ভাই প্রসেসিং এর কাজ, সেই কাজটা করতে হবে হচ্ছে ভাই আমাদের আয়তক্ষেত্রের মধ্যে। সেই কাজটা আমাদের কার মধ্যে করতে হবে ভাইয়া? আয়তক্ষেত্রের মধ্যে করতে হবে। আর লাস্টে যে আমাদের কি করতে হবে ভাইয়া? এর মান প্রদর্শন করতে হবে, অর্থাৎ যে ক্ষেত্রফলটা তুমি বের করছো সেটি ইউজারকে আউটপুট হিসাবে দেখাইতে হবে। আর আউটপুটের জন্য তোমাকে সামান্তরিক চিহ্ন দিতে হবে ভাইয়া। আর শেষে যায় আমাদের প্রোগ্রামটা শেষ করে ফেলতে হবে। শেষে যায় আমাদের প্রোগ্রামটা কি করতে হবে ভাই? শেষ করতে হবে। সো এই ছিল হচ্ছে আমাদের ফ্লো চার্ট। ফ্লো চার্ট এইভাবে সিরিয়ালি দিতে হবে ভাইয়া, পরীক্ষার খাতায় এইভাবেই তোমাকে সিরিয়ালি দিতে হবে। শুরু, তারপরে আর এর মান গ্রহণ, তারপরে ভাই অ্যাসাইনমেন্ট বা হচ্ছে ক্ষেত্রফল বের করা বা প্রসেসিং করা, এরপরে হচ্ছে আউটপুট, দেন হচ্ছে যায় প্রোগ্রাম শেষ। আর প্রত্যেকটা এভাবে ফ্লো দিয়ে দিতে হবে, যেরকম আমরা ফ্লো চার্ট আঁকাই, আমরা ফ্লো চার্টটা ইংলিশে আঁকাইছি, আমরা হচ্ছে সেটা আনুভূমিকভাবে আঁকাইছি, বাট আইসিটিতে ভাইয়া এরকম নিচে নিচে দিতে হবে। বুঝাইতে পারছি? তো এই যে জিনিসটার কনসেপ্ট আমরা বুঝলাম যে কিভাবে আসলে বৃত্তের ক্ষেত্রফল বের করে, সেই জিনিসটা এখন চলো একটু কোডে দেখার চেষ্টা করি। সেই জিনিসটা চলো একটু ভাইয়া কোডে দেখার আমরা চেষ্টা করি। ঘাবড়ানোর কিছু নাই, এই কোডগুলো তোমাদের আমি প্রোভাইড করব, যেগুলো একটু তোমাদের নিজেদের মেশিনে চালাইলে বা যে নিজেদের অ্যাপে চালাইলে তোমরা ভালো মতো বুঝবো ভাইয়া। তো চলো আমাদের একদম শুরুতে কি যেন করতে হয় ভাই? মনে আছে কি ভাই? প্রি প্রসেসর ডিরেক্টিভ লিখতে হয়, অর্থাৎ হ্যাশ ইনক্লুড দিতে হয়, তাই না ভাইয়া? প্রি প্রসেসর ডিরেক্টিভ বা হ্যাশ ইনক্লুড দিতে হয়। কেন দিতে হয় সেটা জানতে চাইলে ভাই আমাদের গত ক্লাসের ভিডিওটা দেখতে হবে, তাই না ভাইয়া? যে ভাই হ্যাশ ইনক্লুড দিয়ে আমাদের প্রোগ্রামটা শুরু করতে হবে এবং stdio.h লিখতে হবে। এরপর ইন্টিজার মেইন আমরা লিখবো, তাই না ভাইয়া? কখনো কখনো ভয়েড মেনও লিখা থাকতে পারে, ঘাবড়ানোর কিছু নাই, একই কথা। মেইনের সামনে তুমি ইন্টিজার কিংবা ভয়েড এই দুইটার একটা দিতে পারো। মেনের সামনে তুমি ইন্টিজার বা ভয়েড এই দুইটার একটা দিতে পারো, বাট আমরা নর্মালি ইন্টিজার দিয়েই শিখবো, মানে মেইন ইন্টিজার টাইপের একটা কিছু রিটার্ন করবে। এখন আমরা কি আর এর মান, যেটা আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে না ফার্স্টে, আমাদের ফার্স্টে কি ডিক্লেয়ার করতে হবে? ভেরিয়েবল। আর এ, এই দুইটাই তো ভেরিয়েবল পাইছি, তাই না ভাইয়া? আমরা আমাদের আমরা আমাদের ইয়েতে কয়টা ভেরিয়েবল পাইছি দেখো তো? আর পাইছি আর এ পাইছি না ভাইয়া? দুইটা মাত্র ভেরিয়েবল পাইছি না? কি কি পাইছি ভাইয়া? আর পাইছি আর এ পাইছি। এই যে দেখো, এই আর আর ভাইয়া এ, এই দুইটাই তো পাইছি, তাই না? এখন কথা হচ্ছে দুইটা তো পেয়ে গেলাম, এবার আমরা দেখি তো তাহলে আমাদের ফার্স্টে আগে এই দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। দেখো গত ক্লাসে আমি তোমাকে বলছি ভাইয়া, মেইনের ফাংশনের ভিতরে প্রথমে তোমার ডিক্লারেশন করতে হয়, এরপরে হচ্ছে তোমার যায় ভাইয়া এক্সিকিউশন করতে হয়। গত প্রোগ্রামে আমরা একই কাজ করলাম, আগে ভেরিয়েবল গুলা ডিক্লেয়ার করে নিলাম। মেইন ফাংশনের আন্ডারে তোমাকে ফার্স্টে যায় হচ্ছে ডিক্লেয়ার করতে হয়, লাস্টে যায় হচ্ছে এক্সিকিউশন বা প্রসেসিং করতে হয়। তাইলে যেই দুইটা ভেরিয়েবল আমাদের নিতে হবে, সেই দুইটা ভেরিয়েবল অবশ্যই ফ্লোটের হইতে হবে, মানে ভগ্নাংশ হইতে হবে। সাদিক যেটা লিখছে ভাই ফ্লোট হইতে হবে ভাইয়া, তাহলে সেই দুইটা ভেরিয়েবল আমাদের কি হইতে হবে ভাইয়া? ফ্লোট হইতে হবে।
তাহলে একটা হবে আর এবং আরেকটা কি ভাইয়া এরিয়া বা এ। এখন আমি ইউজারের কাছ থেকে কি ইনপুট নিব? ইউজারের কাছ থেকে ইনপুট নিব হচ্ছে রেডিয়াস বা ইন্টার দ্য রেডিয়াস, মানে হচ্ছে ব্যাসার্ধটা ইনপুট নিব। এই যে ইন্টার দ্য রেডিয়াস লিখলাম, মানে প্রিন্টে আমি বললাম যে আপনি হচ্ছে ভাই রেডিয়াসটা ইনপুট হিসাবে দেন। এরপরে স্ক্যানএফ এর জায়গায় আমি কি পার্সেন্ট ডি লিখবো না পার্সেন্ট এফ লিখবো রে? অবশ্যই ভাই পার্সেন্ট এফ লিখবো, কারণ আর যেটা সেইটা হচ্ছে ভাই একটা ফ্লোট টাইপ বা হচ্ছে একটা ফ্লোট টাইপের ভেরিয়েবল, তাই আমরা স্ক্যানের পার্সেন্ট এফ লিখছি ভাইয়া, ঠিক আছে। এরপর আমরা কি করব ভাইয়া, এন্ড এর জায়গায় আমরা আর ইনপুট হিসাবে নিব। এন্ড এর জায়গায় আমরা আর ইনপুট হিসাবে নিব, কারণ আমাদের রেডিয়াস লাগবে। তো ভাই আমাদের স্টেপ 2 কমপ্লিট, মানে আমাদের এই যে আর এর মানটা গ্রহণ হয়ে গেল, আমাদের আর এর ভ্যালুটা গ্রহণ হয়ে গেল। এইবার চলো, আর এর ভ্যালু গ্রহণ হয়ে যাওয়ার পরে, আর এর মান গ্রহণ করার পরে ভাইয়া আমাদের প্রসেসিং করতে হবে না, আমাদের এরিয়া বের করতে হবে না ভাইয়া। সো এরিয়ার বের করার সূত্র কি? a is equals to 3.1416 ইন্টু আর মানে আর স্কোয়ার, যেটা হচ্ছে আর ইন্টু আর হইল। সো আমরা প্রসেসিং এর কাজ করে ফেললাম। এবার আমাদের কি হিসাবে ইনপুট দিতে হবে? ইনপুট দিতে হবে না ভাই, আমরা লিখবো ইয়োর এরিয়া ইজ ইয়োর এরিয়া ইজ আমরা লিখবো কি পার্সেন্ট এফ, মানে আপনার এরিয়াটা হলো পার্সেন্ট এফ। সেই পার্সেন্ট এফ এ কি আমি আর প্রিন্ট করব নাকি এরিয়া প্রিন্ট করব ভাই? মানে এ প্রিন্ট করব। নিশ্চয়ই বুঝতে পারছিস ভাইয়া, এ প্রিন্ট করব, কারণ আমাদের এরিয়াই তো চাচ্ছে আমাদের ইউজার, তাই না? তো এরিয়া প্রিন্ট করে দেওয়ার পর আমাদের প্রোগ্রামটা শেষ। এবার যদি তুমি ভাইয়া রান করো, এবার যদি তুমি একটু রান করো তাইলেই বুঝতে পারবা। এই যে দেখো, এন্টার দ্য রেডিয়াস, রেডিয়াস চাচ্ছে, এন্টার দ্য রেডিয়াস মানে রেডিয়াস চাচ্ছে ভাইয়া। তাহলে আমরা একটা রেডিয়াস দেই 5, আমরা একটা রেডিয়াস কি দিচ্ছি ভাইয়া 5। তাহলে দেখি সে এরিয়া কত দেয়। দেখো 78.54 দিচ্ছে। তুমি একটু ক্যালকুলেটরে ক্লিক করে দেখো ভাই, তোমার ব্যাসার্ধ যখন 5 হবে বৃত্তের ক্ষেত্রফল তখন 78.54 হবে। তুমি নিজেই ক্যালকুলেটরে চেক করে দেখতে পারো, তুমি নিজেই ক্যালকুলেটরে চেক করতে পারো ভাই, যে ব্যাসার্ধ যখন 5 হবে এরিয়া তখন ভাই, এরিয়া তখন ভাইয়া 78.54 হবে। সো আমি যদি আরেকবার একটু তোমাকে রান করে দেখাই, আমি যদি আরেকবার একটু তোমাকে রান করে দেখাই ভাইয়া, দেখো এরিয়া যদি ধরো 6.7 নেই, মানে 6.7 যদি এরিয়া নেই, মানে রেডিয়াস নেই, তাহলে এরিয়া কত আসবে ভাই? 141.026413, মানে 141 বর্গমিটার আসবে এরিয়া। তুমি এই কোডের মাধ্যমে খুব ইজিলি একটা বৃত্তের ক্ষেত্রফল বের করে ফেলতে পারবা। এখন আমার প্রশ্ন হচ্ছে ভাই, এই যে তুমি খেয়াল করে দেখো, পয়েন্টের পর আমার কয়টা ঘর আসতেছে? 6টা ঘর। পয়েন্টের পর কয় ঘর আসতেছে ভাই? 6 ঘর। এখন আমার মতো অবুঝ বালক সে চাচ্ছে যে পয়েন্টের পর 6 ঘর না দিয়ে পয়েন্টের ঘর, আমি যদি পয়েন্টের পর যদি 2 ঘর দিতে চাই তাহলে কি করতে হবে? তাহলে জাস্ট কিছুই না, 0.2 লিখে দিতে হবে এফ এর আগে। এফ এর আগে কি লিখতে হবে ভাইয়া? 0.2 লিখতে হবে। সো এই 0.2 লিখার কারণে তুমি প্রিন্ট করার পর যেটা পাবা সেটা দেখো, জাস্ট কয় ঘর এখন প্রিন্ট হবে দেখো, 6 যদি এখন নেই, 113.10। মাত্র পয়েন্টের পর কয় ঘর প্রিন্ট হইলো? 2 ঘর। কারণ আমি কি করলাম, এফ এর সামনে 0.2 দিয়ে দিছি 2 ঘরের জন্য। আমি যদি 0.3 দিতাম তাহলে দেখি তো কত প্রিন্ট হইতো, কয় ঘর প্রিন্ট হইতো। আমি যদি 0.3 দিতাম তাহলে দেখো প্রিন্ট হইতো হচ্ছে ভাইয়া, দেখো 3 ঘর প্রিন্ট হইছে, দেখছো? 9 3 8, 3 ঘর প্রিন্ট হইছে, দেখছো ভাইয়া? ইট মিনস যে তুমি ফ্লোটের সময় তুমি এফ এর সামনে পয়েন্ট পয়েন্ট যত দিবা তোমার ততগুলা ঘর প্রিন্ট হবে। ধরো তুমি 9 দিলা, তুমি ধরো 9 না সরি 8 দিলা, ধরো তুমি ধরো 8 দিলা, মানে 8টা ঘর তুমি চাও। তাহলে দেখি তো কি হয়, একটু চেক করে দেখাই তোমাকে, দেখি কি হয়। এই যে দেখো 8 ঘর তোমার প্রিন্ট হয়ে গেছে। তাহলে পয়েন্টের পর যে কয়টা ঘর তুমি চাও সে কয়টা ঘরই তোমার প্রিন্ট হয়ে যাবে ভাইয়া। বুঝতে পেরেছো? আচ্ছা, এবার আমি প্রথম প্রোগ্রামটায় আছি। আমাদের প্রথম প্রোগ্রামে একটুখানি ভুল হয়েছিল যেটা, সেটা একটু ফাইন্ড আউট করার চেষ্টা করি। যে আমরা প্রিন্ট এফে ইন্টার দ্য ইন্টিজার নিলাম, অ্যান্ড এই তিনটা ইনপুট হিসাবে নিলাম, ফ্লোটে হচ্ছে আমাদের এই হলো, আচ্ছা পার্সেন্ট ডি হিসাবে নিলাম, ইন্টার দ্য ক্যারেক্টারে আমরা ক্যারেক্টার নিলাম। আচ্ছা, ক্যারেক্টার নেওয়ার পরে আমাদের যেটা হবে সেটা হচ্ছে পার্সেন্ট সি, আচ্ছা পার্সেন্ট সিও নিলাম। তারপরে হচ্ছে ভাইয়া অ্যান্ড সিএইচ, সবই ঠিকঠাক আছে, তারপরেও কেন জানি না আমাদের ইনপুট হিসাবে হচ্ছে না, আউটপুট মানে আউটপুট হিসাবে আসতেছে না আমাদের অক্ষরটা। এইটা একটু আমার দেখতে হবে, হয়তো বা কোড ব্লকসে কোনো একটা প্রবলেম, দ্যাটস ওয়াই।
তো এই যে ভাইয়া তুমি দেখো একটা জিনিস বোঝার চেষ্টা করো, এই যে আমি একটা প্রোগ্রামে ভুল করছি, এই যে আমি একটা প্রোগ্রামে ভুল করছি, এই ভুলটাকে কি বলা হয় জানো প্রোগ্রামিং এর ভাষায়? ভুলটাকে বলা হয় বাগিং, মানে বাগ। ভুলটাকে কি বলা হয় ভাই? বাগ। বুঝাইতে পারছি? অর্থাৎ যদি কোনো একটা প্রোগ্রামে কিছু ভুল পাওয়া যায়, সেই ভুলটাকে কি বলা হয় ভাইয়া? বাগ বা বাগিং, যেটাকে আমরা বলি বাগ। এখন বাগের বাংলা কথাটা কি জানিস ভাই তোরা? বাগের বাংলা কথাটা হলো ভাই ছাড় পোকা। বাগের বাংলা কথাটা কি ভাইয়া? ছাড় পোকা। বুঝতে পারছিস? সো অনেক আগে যখন নতুন নতুন কম্পিউটার আবিষ্কার হইলো, তখন মানে প্রোগ্রাম আবিষ্কার হইলো, তখন দেখা গেছিল কম্পিউটারের ভিতরে ছাড় পোকা ঢোকার ফলে কম্পিউটারটা আসলে নষ্ট হয়ে গেছিল, মানে এরা একটা পোকা ঢোকার ফলে কম্পিউটারটা আসলে নষ্ট হয়ে গেছিল। সো দ্যাটস ওয়াই তখন ওই সময় ওই ভুলটা বা ওই প্রবলেমটার তার নাম দিছিল হচ্ছে বাগ। বাগ, আর এই যে বাগটা খুঁজে বের করছে এটারে বলা হচ্ছে ডিবাগ। তাইলে ভাই তোমাকে যদি পরীক্ষায় কখনো প্রশ্ন হিসাবে দেয় যে ভাই বাগ বলতে কি বুঝো বা বাগিং বলতে কি বুঝো, তাহলে উত্তরটা হবে এরকম যে প্রোগ্রাম লেখার সময় যদি কোনো ভুল হয় তাহলে ওই ভুলটাকেই মেইনলি বলা হয় হচ্ছে ভাইয়া বাগ। আর ওই ভুল খুঁজে বের করে সমাধান করার প্রক্রিয়াটাকে বলা হয় ডিবাগিং বা ডিবাগ। ভালো মতো বুঝো বাগ কি? যদি কোনো একটা ভুল হয় সেই ভুলটাকে মেইনলি আমরা বলি বাগ, আর ওই ভুলটা খুঁজে বের করে সমাধান করার পদ্ধতিটাকে বলা হয় ডিবাগ। বোঝাইতে পারছি? এখন ভাইয়া আমাদের রোহান একটা কোয়েশ্চেন করছে, ভাইয়া পার্সেন্টেফ এর পর আপনি এন্ড এ দিলেন না কেন? একটু লক্ষ্য করে দেখো ভাইয়া, এটা কোন ফাংশন? প্রিন্টএফ। প্রিন্টএফে কি ভাইয়া এন্ড এ দিতে হবে, মানে এম্পারসেন্ট এ দিতে হবে, নাকি স্ক্যানএফ এ দিতে হয়? এই যে দেখো আমি আর এর সামনে কিন্তু এন্ড দিছি কারণ এটা স্ক্যানএফ ছিল, বাট প্রিন্টএফে কিন্তু দেওয়া লাগে না ভাইয়া। প্রিন্টএফে কিন্তু এন্ড দেওয়া যাবে না, মানে এম্পারসেন্ট দেওয়া যাবে না। বুঝাইতে পারছি? সো নিশ্চয়ই তুমি কনসেপ্ট গুলা বুঝতে পারছো। সো আজকে বেসিক্যালি আমরা কি কি শিখলাম তাইলে ভাই বল? আজকে বেসিক্যালি আমরা প্রোগ্রাম 2 এ মানে আমরা আমরা মেইনলি শিখলাম হচ্ছে ভেরিয়েবল কিভাবে লিখতে হয়, ভেরিয়েবলের কি 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 মানে নিয়ম কানুন আছে সেই জিনিসগুলো দেখলাম। পরে আমরা দেখলাম হচ্ছে ভাই কিভাবে ফরম্যাট স্পেসিফায়ার লিখতে হয় বা ফরম্যাট স্পেসিফাই কিভাবে করা লাগে সেইটা আমরা দেখলাম। যেটাতে আমাদের একটু প্রবলেম হয়েছে আমার কোড ব্লকসটাতে, দ্যাটস ওয়াই আমি ক্যারেক্টারটা তোমাদের প্রিন্ট করে দেখাইতে পারলাম না, বাট ইন্টিজার আর কিন্তু ফ্লোট ঠিকঠাক প্রিন্ট হয়ে গেছে। ঠিক আছে ভাই? এখানে আমরা যে জিনিসটা শিখলাম যে আমি যদি ইনপুট নেই তাহলে আমাদের ফরম্যাট স্পেসিফায়ার দিতে হবে, সাথে এন্ড দিতে হবে, বাট আউটপুট লেখার সময় কোনো এন্ড চিহ্ন দিতে হবে না। বোঝাইতে পারছি নিশ্চয়ই? এরপর যেই যেই কাজটা করছি সেটা হচ্ছে আমরা বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের প্রোগ্রামটা আমরা লিখে ফেলছি। বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের প্রোগ্রামটা আমরা শিখে ফেলছি। আমরা তার সাথে সাথে বৃত্তের অ্যালগোরিদমটাও দেখছি, বৃত্তের ফ্লোচার্টটাও দেখছি, বৃত্তের অ্যালগোরিদমটাও দেখছি, বৃত্তের ফ্লোচার্টটাও দেখছি। এই যে ভাই ফ্লোচার্ট যেটা হচ্ছে আমরা চিত্রের মাধ্যমে বাস্তবায়ন করতেছি, চিত্রের মাধ্যমে যেটাকে বাস্তবায়ন করা লাগে সেটা হচ্ছে ভাই ফ্লোচার্ট। আর অ্যালগোরিদম কি ভাইয়া? যেটা হচ্ছে আমরা ধাপে ধাপে লিখে বাস্তবায়ন করি, যে ভাই প্রোগ্রামটা শুরু করব, আর এর মান গ্রহণ করব, এরপরে হচ্ছে এরিয়া বের করব, তারপরে এ এর মান প্রদর্শন করব, দেন যা হচ্ছে প্রোগ্রামটা শেষ করব। আর এট লাস্ট আমরা হচ্ছে এই বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের কোডটা দেখলাম। আমি এই কোড দুইটা তোমাকে পোস্ট আকারে ওই যে যখন পিডিএফ ফাইলটা দিব সেখানে আমরা হচ্ছে ভাইয়া দিয়ে দিব। একটু কষ্ট করে তোমার মেশিনে মানে তোমার লোকাল অ্যাপে নামায়া জিনিসটা রান করে দেখো ঠিকঠাক রান করতেছি কিনা এবং সব কোড বুঝছো কিনা। কোড বুঝাটা ইম্পর্টেন্ট ভাই, বুঝতে পারছিস? কোড বুঝাটা ইম্পর্টেন্ট, মনে থাকবে তো? সো বেসিক্যালি আজকে আমরা অনেক কিছু শিখলাম, একটু কষ্ট কইরা বাসায় পড়ো ভাই, অথবা আমার এই লেকচার ভিডিওটা যারা বুঝো নাই তারা আরেকবার একটু রিপ্লে করে দেখো। আর এছাড়াও আর কোনো কারোর প্রবলেম আছে কিনা একটু আমাকে কমেন্ট সেকশনে জানাও যে ভাই আর কোনো প্রবলেম আছে কিনা। ভাইয়া আর কোনো প্রবলেম আছে কিনা একটু কমেন্ট সেকশনে জানাও ভাইয়া, যে আর কোনো প্রবলেম আমাদের আছে কিনা। আর কোনো প্রবলেম আমাদের আছে কিনা ভাইয়া একটু কমেন্ট সেকশনে জানায় ফেলেন। চলেন একটু কমেন্ট সেকশনে জানাইলে আমি বুঝতে পারবো যে ভাইয়া কোনো প্রবলেম আর আছে কিনা। ভাইয়া কোনো প্রবলেম আর আছে কিনা ভাই আমরা একটু কমেন্ট সেকশনে জানাইলে বুঝে ফেলবো। আচ্ছা, সো না ভাইয়া কোনো প্রবলেম নাই, জান্নাতুল লিখছে, মুজাহিদুল লিখছে কোনো প্রবলেম নাই। আচ্ছা ঠিক আছে, যেহেতু কোনো প্রবলেম নাই, একটা প্রবলেম হয়তো বা থাকতে পারে ওই যে ফরম্যাট স্পেসিফায়ারের প্রবলেমটা, ওইটা আমি ইনশাল্লাহ তোমাকে একটা একটা পোস্টে বা ইয়েতে কমেন্টে বুঝিয়ে দিব, বা ইনবক্সে আমাকে একটু কমেন্ট করলে ভাই বুঝিয়ে দিব। বুঝতে পারছি? আমি আসলে তোমাদের কখনোই মনে করাতে চাচ্ছি না যে ভাই এটা আসলে মাত্র 50 টাকার কোর্স, এই জন্য হয়তো বা ভাইয়া উল্টাপাল্টা কি কি বুঝাই দিচ্ছে বা
ঠিকঠাক মতো ক্লাস নিচ্ছে না। তোমরা যাতে কখনোই না মনে করতে পারো যে ভাই এটা হয়তো বা একটা ফ্রি কোর্স বা একটা প্রোগ্রামিং মানে 50 টাকার কোর্স দেখে হয়তো বা ভাইয়া ঠিকঠাক মতো ক্লাস নিবে না বা ই করবে না, এরকম চিন্তা যাতে মাথায় না আসে। ভাই তোদের সর্বোচ্চ প্র্যাকটিসটাই আমি তোদের করাবো। তুই যদি এই আমার কোর্সটা ঠিকঠাক মতো ভালো মতো প্র্যাকটিস করিস বা ভালো মতো করিস, আমি গ্যারান্টি দিলাম ভাই প্রোগ্রামিং এ আর ঠেকবি না, মানে একাডেমিক প্রোগ্রামিং বা একাডেমিক লেভেলে আর ঠেকবি না ভাই। বুঝতে পারছিস? সো আজকে ভালো থাকিস, সুস্থ থাকিস। ইনশাল্লাহ আগামী 15 তারিখে আমাদের যে ক্লাসটা হওয়ার কথা ছিল সেইটা আমরা 16 তারিখে নিব। অর্থাৎ আগামী 15 তারিখে যে আমাদের 5 নম্বর ক্লাসটা হওয়ার কথা ছিল সেইটা আমরা আগামী 16 তারিখে নিব, অর্থাৎ একদিন পিছাবে। মনে থাকবে ভাই, একদিন পিছাবে। মনে রাখিস ভাইয়া। সো আজকে এ পর্যন্তই। ভুল ত্রুটি হইলে ক্ষমা করে দিস। আসসালামু আলাইকুম সবাইকে।